গল্পটি আরও ভালোভাবে শুনতে হেডফোন ব্যবহার করুন। ঠিক হলো না? বহুত ভজঘট গুলিয়ে যাচ্ছে। উচ্চারণটা হবে দোতলায় উঠতে উঠতে অনন্ত সরকারের গলা কানে এলো। বাঁ দিকে ঘুরে দেখলাম বারান্দায় উনি পায়চারি করছেন, দাঁড়ি চুল করছেন, আর মুখ দিয়ে নানান রকম বিদঘুটে ধ্বনি বেরিয়ে আসছে। কি হলো? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? অনন্তবাবু ঘুরে দাঁড়ালেন, বিকৃত গলায় বললেন, এখনো হয়নি, তবে শিগগিরই হয়ে যাব। উফ, কি নাম রে বাবা, কিছুতেই হচ্ছে না। সে কি? কিসের নাম? একটা শহরের। বানান বলুন তো। WORCESTER। ওমা, এ তো ভেরি সিম্পল। ওর সিস্টার। তোমার মুন্ডু বাছা, ওটাই তো গেনা কর। বানানের সঙ্গে মিল থাকলে তো হয়েই যেত। স্যার বললেন উচ্চারণটায় মাঝের অংশ বাদ হবে। উফ, আরে দাঁড়ান দাঁড়ান, আপনি উচ্চারণ নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন বলুন তো? খাওয়াচ্ছি কি আর সাদে রে ভাই, স্যার সাফ বলে দিয়েছেন জায়গাটার নাম ঠিকঠাক বলতে না পারলে নিয়ে যাবেন না সঙ্গে। নিয়ে যাবেন না? কোথায় যাওয়া হচ্ছে? ওই যে বদখত নামের শহরটায়। আরে জায়গাটা কোথায়, কখন যাওয়া ঠিক হলো? আমি সকালে অফিসে যাওয়ার সময়ও। না না, এই আধ ঘন্টা আগে ফাইনাল হয়েছে। স্যারের কাছে ফোন এলো। 1 মিনিট, আমার একটা জিনিস ক্লিয়ারফাই করে দাও তো। ক্লিয়ারফাই? উফ মাই গড, অনন্তবাবু, কথাটা হচ্ছে ক্ল্যারিফাই। বলুন কুইক। আরে ও ঠিক আছে, আসল কথাটা হচ্ছে ওই শহরটার নামে একটা সস আছে না, সস বুঝছো তো? আরে খাবারের সঙ্গে দিয়ে খায়, বড় বড় হোটেলের টেবিলে দেওয়া থাকে। দুধ, আরে সে তো ওয়েস্টার সস, থাই চাইনিজ রেস্তোরাঁয় দেয়, শামুক থেকে বানায়। আরেক রকম কন্টিনেন্টাল সসও হয়, আর সেটা হলো উস্টারশায়ার সস। বলতে বলতে অনন্তবাবুকে ছেড়ে আমি সোজা যোগু মামার ঘরে গেলাম। এই যে টুকলু, তোর জন্যই অপেক্ষা করছিলাম। তোর পাসপোর্টটা দে, ডিটেলটা সঞ্জয় আর টিনাকে আজই মেইল করে দেব। সময় খুব কম, মাত্র 21 দিন। 21 দিন? কি ব্যাপার বলো তো মামা, সত্যি সত্যি কোথাও যাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ রে, একরকম ফাইনালি হয়ে গেছে। সব ঠিকঠাক চললে তোদের নিয়ে এবার স্যাম চাচার দেশে ঘুরে আসা যাবে। স্যাম চাচা মানে আমেরিকা? কোথায়? হঠাৎ? হঠাৎ নয় রে, বেশ কিছুদিন ধরেই ইমেলে যোগাযোগ চলছিল। আজই এই কিছুক্ষণ আগে ব্যাপারটা ম্যাচিওর করলো, প্রাণতোষ কনফার্ম করলো। তারপর অফিসিয়াল লেটারটাও এলো, হার্ড কপি কুরিয়ার করে দিচ্ছে। 2-1 দিনের মধ্যেই এসে যাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, প্রাণতোষ কে? তুই ঠিক চিনবি না, আমার প্রেসিডেন্সির ব্যাচমেট। প্রায় 25 বছরও দেশে। মাঝে বেশ কয়েকবার দেশে এসেছে, তবে কলকাতায় নয়, দিল্লিতে সায়েন্স সেমিনার অ্যাটেন্ড করতে। গত বছর যখন দিল্লিতে দেখা হলো, আমি কথায় কথায় এই অ্যাটমিক এনার্জির অল্টারনেটিভ সোর্স নিয়ে আমার লেটেস্ট কাজ সম্পর্কে একটু বলছিল। তো খুব ইন্টারেস্ট দেখালো। আমি ওকে রিসার্চের একটা আউটলাইন পাঠিয়ে দিয়েছিলাম। ও চেষ্টা করছিল একটা লেকচার অর্গানাইজ করার। ও, উনিও কি পিওর সায়েন্স? একেবারেই না, বায়োসায়েন্সের। কলকাতা থেকে জুলজিতে মাস্টার্স করে চলে যায় ম্যাসাচুসেটস ইউনিভার্সিটিতে। বায়োটেকনোলজিতে ডক্টরেট, পোস্ট ডক্টরেটও করেছে। ওই নিয়েই পড়ে আছে, একের পর এক রিসার্চ করে যাচ্ছে। মার্কিন বিজ্ঞানী মহলে পিটি ডেভ এখন রীতিমতো পরিচিত নাম। আর তুমি কোথায় লেকচার দেবে? বস্টনের হার্ভার্ড ইউনিভার্সিটিতে। জানিস বোধহয়, হার্ভার্ড এখন পৃথিবীর 1 নম্বর বিশ্ববিদ্যালয়। অমর্ত্য সেন পড়ান। ওখানে বক্তৃতা দেওয়ার সুযোগ পাওয়া, ওয়েল, ইটস আ গ্রেট অনার।
বুঝলাম, এ তো দারুণ ব্যাপার, কিন্তু এর মধ্যে আমরা আসছি কোত্থেকে? আমি অনন্তবাবু। অনন্তবাবুর ক্ষেত্রে একটাই কন্ডিশন, শহরের নামটা ঠিকঠাক উচ্চারণ করতে হবে। আমি মোটামুটি একটা হিসেব কষে ফেলেছি, টাকা পয়সা বিশেষ ফ্যাক্টর হবে না। অনন্তবাবুর যে রেডিমেড গার্মেন্টসের দোকান আছে, সেখান থেকে কোন এক ব্র্যান্ডের জামা কাপড় উনি নাকি 1 বছরে এত বেচেছেন যে সেই কোম্পানি ওকে 7 দিন সিঙ্গাপুর মালয়েশিয়া ট্যুর স্পন্সর করছে। না গেলে ক্যাশব্যাক করবে 50,000 টাকা। তাতে ভিসা, প্লেন ভাড়া সব হয়ে যাবে। আমায় ওরা প্লেন ভাড়া, থাকা খাওয়া ছাড়াও অনারেরিয়াম দেবে $3,000। ওতে তোর আমার সব খরচ উঠে যাবে। এখন প্রবলেম হচ্ছে। মামা থামলেন। আমরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি। প্রবলেম একটাই, আমেরিকার ভিসা পাওয়া এখন বেশ কঠিন। ওরা আগেই ধরে নেয় যারা যায় তারা আর ফিরবে না, এই বিশেষ করে তোর মতো বয়সী ছেলে মেয়েরা। তাই সঞ্জয় টিনার সঙ্গে কথা বললাম, ওরা তোর স্পন্সরশিপ গ্যারান্টি পাঠিয়ে দেবে। অনন্তবাবু অ্যাপ্লাই করবেন আমার কম্প্যানিয়ন হিসেবে। স্যার, আপনার সার্ভেন্ট হতেও আমার আপত্তি নেই। পাশে দাঁড়ানো অনন্ত সরখেল কান অব্দি দাঁত বার করে বললেন, ধুর মশাই, ও দেশে সার্ভেন্ট কনসেপ্টটাই নেই। ওখানে সবাই আপনা হাত জগন্নাথ। বড় জোর অ্যাসিস্ট্যান্ট বা কম্প্যানিয়ন পাওয়া যায়, তবে তার আগে। চেষ্টা করছি স্যার, আপ্রাণ লড়ে যাচ্ছি। মামা তুমি বলছো বস্টনে লেকচার দেবে, কিন্তু অনন্তবাবু তো অন্য একটা। ঠিকই বলেছেন, আমরা থাকছি বস্টনে নয়, বস্টন থেকে প্রায় 100 মাইলের বেশি দূরের একটা শহরে। 1 ঘন্টা 40 মিনিটের ড্রাইভ। ইউম্যাস মানে ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের মেইন ক্যাম্পাস ওখানেই। ওখানেই টিনা সঞ্জয় থাকে। প্রাণতোষও থাকে খুব কাছে, পাহাড়ের ওপর ছবির মতো শহর। সেটা হলো না। স্পেলিং অনুযায়ী প্রোনাউন্সিয়েশন হবে না, দুটো সিলেবেলে উচ্চারণ। আমেরিকান অ্যাকসেন্টে উডস্টার, মাঝের শেষটা বাদ, গোড়ায় উর উপরে জোর দিতে হবে। এই সময় মা ঘরে ঢুকলেন। ট্রের ওপর 3টে প্লেটে পরোটা, বেগুন ভাজা আর আলু ছেঁচকি। অনন্তবাবুর চোখ একেবারে চকচক করে উঠল। মুহূর্তে উনি বেরিয়ে গেলেন। যাই, হাত ধুয়ে আসি, ঠান্ডা হয়ে যাবে। মা আমায় ধমকে উঠলেন, টুকলু, কি ব্যাপার তোর, বল দেখি। অফিস থেকে ফিরে শার্ট প্যান্ট ছাড়িসনি, চোখে মুখে জল পর্যন্ত দিলি না। ওদিকে অনন্তবাবু সন্ধ্যে থেকে বারান্দায় দাঁড়িয়ে উ আ করে যাচ্ছিল। নিঘাত যোগুর কিছু ব্যাপার। কি হয়েছে রে যোগু? কি আবার হবে, টিনাদের ওখানে যাওয়া মোটামুটি ফাইনাল হয়ে গেল। ওরা যে শহরে থাকে তার নামটা এখনো অবশ্যই অনন্তবাবু প্রপারলি উচ্চারণ করতে পারেননি, চেষ্টা করে যাচ্ছেন। ওমা, তোরা আমেরিকা যাচ্ছিস? মার মুখ একেবারে হাঁ হয়ে গেল। কবে যাবি? এই মাসের শেষেই। এখন ওখানে সামার, চমৎকার ক্লাইমেট। কতদিনের জন্য যাচ্ছিস? টুকলু অফিসে ছুটি পাবে তো? সেটা ওর ব্যাপার, ম্যানেজ করতে হবে। 15 দিনের কম তো নয়। তুমি টিনা, সঞ্জয় আর ওদের মেয়ে তৃষার জন্য কি কি দেবে লিস্ট করে কিনে ফেলো, দেখতে দেখতে দিন চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, কালকেই বেরোবো, শুনছো? এই পিকলু! বলতে বলতে মা উত্তেজিতভাবে বেরিয়ে গেলেন। যোগু, টুকলু, অনন্তবাবুরা আমেরিকা যাচ্ছে, টিনাদের ওখানে। পিকলু দেখ দেখ, তুই কানাডায় চান্স পেয়েও গেলি না, আর দাদা এবারে ঘুরে আসবে। ব্যাস, এইবার মায়ের সবাইকে ফোন করা শুরু হয়ে যাবে। উফ! অনন্তবাবু চেয়ারে বসে প্লেট টেনে নিয়ে মাল সাফা করতে শুরু করে দিয়েছেন। মামা, তার মানে আমরা ইস্ট কোস্টে যাচ্ছি? হ্যাঁ রে, নিউ ইয়র্ক, বস্টন, উডস্টার সবই আমেরিকার পূর্ব উপকূলে। তো ওয়েস্ট কোস্টে যাব না? না রে, মনে হয় হবে না। দেশটা এত বড়, ইস্ট থেকে ওয়েস্ট প্লেনে যেতেই লাগে 6 ঘন্টা, বাই রোড 3 থেকে 4 দিন। একই দেশের 2 উপকূলে 1 ঘন্টা টাইমের ফারাক। মার্কিন দেশ ভালোভাবে চিনতে হলে অন্তত 5 বেশ ভালো মতো সময় নিয়ে যেতে হবে। স্যার, আপনি কবার গেছেন? খুব বেশি যাইনি, 3 একবার ওয়েস্টে,
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে লেকচার দিতে, বাকি দুবারই ইস্টে সায়েন্স কনফারেন্সে। তখন আপনাদের সঙ্গে নেবার সুযোগ ছিল না। মামা, আমাদের কি নিউ ইয়র্ক হয়ে যেতে হবে? না, যেতে হবে নয়, আমরা যাব। বস্টনেও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কিন্তু আমার ইচ্ছে তোদের একবার JFK এয়ারপোর্ট দেখাবো। কি বিশাল যে হতে পারে দেখবি। হিথ্রো তুই দেখেছিস, তার চেয়েও বড়। মিনিটে 10টা প্লেন উঠছে নামছে। নিউ ইয়র্কে যাওয়ার আরেকটা সুবিধে, কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট, কলকাতা, দিল্লি, নিউ ইয়র্ক। তারপর নিউ ইয়র্ক থেকে গ্রেহাউন্ড বাসে উডস্টার যাওয়া। দেশটা দেখতে দেখতে যাবি। চাইলে এক রাত নিউ ইয়র্কে থেকেও যেতে পারিস। ওখানে তোমার চেনা আছে? থাকবে না? শ্যামা আছে, মৌসুমি কাজল আছে, কোনো ব্যাপারই না। বিছানার ওপর কর্ডলেস ফোনটা বাজছে। মামা অন করলেন। হ্যালো, ইয়েস স্পিকিং। ও প্রাণতোষ, হ্যাঁ বলো। তোমার মেইল পেয়ে রিপ্লাইও করে দিয়েছি, দেখে নাও। হাবার্টকেও করে দিয়েছি, ওদের মেইলটা তোমায় কপি করেছি। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক থাকলে কনফার্মড, যাচ্ছি। না না, ঠিক বলতে সঙ্গে আমার এক ভাগ্নে আর কম্প্যানিয়ন থাকছে। আমায় তো একা ছাড়বে না, এবার ওদের ভিসা এই সব। না না, চিন্তা করো না, আমি তোমায় আমাদের ট্যুর আইটিনারি পাঠিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে লেকচারে কি কি ইকুইপমেন্টস লাগবে জানিয়ে দেব। 2-4 দিনের মধ্যেই জানাচ্ছি। হ্যাঁ, হার্ড কপি পেয়ে গেলে ভিসা অ্যাপ্লাই করছি, ডোন্ট ওয়ারি। হ্যাঁ হ্যাঁ, এয়ার টিকিট কেটে নিচ্ছি। ওকে ওকে। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনো শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে শিগগির করে ফেলুন। আসছে নতুন নতুন চমক। আজ আপনাদের জন্য রয়েছে যোগু মামা টুকলুর রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী। আশা করি আপনারা ইতিমধ্যে যোগু মামা সিজন 1-এর সমস্ত গল্প শুনেই ফেলেছেন। চলছে নতুন সিজন। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। জন্ম 30শে অক্টোবর 1958 কলকাতায়। তার সাহিত্যকর্ম শুরু হয় দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত কিশোর ভারতী পত্রিকার মাধ্যমে। লেখক মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাস নির্ভর সাহিত্যের জন্যই পরিচিত। কিশোর ভারতী ছাড়া নবকল্লোল, শুকতারা, আজকাল, প্রতিদিন প্রভৃতি পত্রিকায় প্রচুর গল্প লিখেছেন। তার সৃষ্ট বিজ্ঞানী গোয়েন্দা চরিত্র যোগু মামা ইতিমধ্যে পাঠককুলের কাছে বহুল জনপ্রিয়। আজ তারই লেখা যোগু মামা সিরিজের গল্প নিয়ে এসেছি আপনাদের জন্য। পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্যে। আজকের গল্পটি আমরা নিয়েছি যোগু মামা রহস্য সমগ্র 3 এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় রচিত অন্ধকার ভালো নয়। আমার ঠিক সামনের কাউন্টারে অনন্ত সরখেল, ও ঠিক পিছনে আমি। যোগু মামার ইমিগ্রেশন হয়ে গেছে। ওধারে দাঁড়িয়ে আছেন কাউন্টারে পুরুষালী মুখের এক ভদ্রমহিলা, চোখ দুটো বেশ টেরা। Hi, mister. অনন্তবাবু হাসি মুখে তাকিয়ে, Hi, Mr. Circle. I'm talking to you. অনন্তবাবু ধরফর করে উঠলেন। সরি ম্যাডাম, আই নট আন্ডারস্ট্যান্ড ইয়োর You are coming from? কলকাতা, ইন্ডিয়া। For what? সার্ভেন্ট। What? Servant? খেয়েছে। উফ, এত করে বলা হলো কম্প্যানিয়ন বলতে আসল জায়গায় ভুলে গেল। ইয়েস। অনন্তবাবু কিন্তু দম্বার পাত্র নয়, বেশ জোরের সঙ্গে বললেন, I come to help Dr. Mukherjee, scientist. Understand? Mr. Circle. That means companion. Okay. How many days you want to stay here? That I not know. My boss, Dr. Mukherjee, he, যতদিন মানে, as long he stay, I stay. Please see, he's standing there. Sir. Please stop shouting. No need.
ভদ্রমহিলা আর কথা বাড়ালেন না। অনন্তবাবুর ভিসায় ফর্ম সেঁটে স্ট্যাম্প মেরে দিলেন, পাসপোর্ট ফেরত দিয়ে দিলেন। তারপর স্পষ্ট শুনলাম বড় একটা শ্বাস ফেললেন। আমিও ফেললাম। যাক, ঢুকে গেছে ভেতরে। আমাকেও 2-4টে প্রশ্ন করলেন, তারপর পাসপোর্ট ফেরত দিয়ে দিলেন। সামনের বিশাল হল ঘরে কনভেয়ার বেল্টে লাগেজগুলো ঘুরছে। যোগু মামা ইতিমধ্যে আমাদেরগুলো নামিয়ে জড়ো করেছেন। অনন্তবাবু এদিকে না এসে অন্যদিকে সার ট্রলিগুলো যেখানে রয়েছে সেখানে গিয়ে একটা ট্রলিকে লাইন থেকে বের করতে প্রাণপণে টানাটানি করছেন। যোগু মামা বললেন, ও অনন্তবাবু, ট্রলির দরকার কি? আমাদের লাগেজগুলো তো চাকা লাগানো আছে। না স্যার, ভাবলুম একটা পেলে মন্দ হতো না, তার উপরে সব চাপিয়ে নিত। তাহলে $5 ফেলুন ওই ওপরের খোপে, ট্রলি বেরিয়ে আসবে। এদেশে বিনি পয়সায় কিচ্ছু হয় না। সঙ্গে সঙ্গে ইলেকট্রিকে শক খাওয়ার মতো করে ট্রলি থেকে হাত সরিয়ে নিলেন অনন্তবাবু। এখানে ট্রলিতেও পয়সা? ডাকাতের দেশ মশাই। এক্সিট লাউঞ্জ মোটামুটি ফাঁকা হয়ে গেছে। তীরচিহ্ন দিয়ে সমস্ত লেখা, কোন দিকে কি আছে সবই। মামা দেখে বললেন, বাঁ দিক দিয়ে বেরোতে হবে, সিটি কার লেখা রয়েছে, ওই দেখ। একটা ফর্সা বেঁটে মতন লোক আমাদের জন্য অপেক্ষা করছিল। খাঁদা বোঁচা, মনে হচ্ছে চীন, কোরিয়া বা জাপানের হতে পারে। ব্ল্যাক ট্রাউজার, ব্ল্যাক টি শার্ট, মাথার চুল, ভ্রু সবই তো সাদা। বয়স 60-এর উপরে নিশ্চয়ই। দুহাতে ধরা ডক্টর জগবন্ধু মুখার্জি। যোগম আমার ভ্রু কুঞ্চিত। অস্ফুটে বললেন, স্ট্রেঞ্জ, পিনাকি এলো না? পিনাকি? হ্যাঁ, প্রাণতোষের ভাইপো। পরশু রাতে প্রাণতোষ ফোন করেছিল, তখনই পিনাকির নাম জানলাম। বছর 5 হলে দেশে আছে। প্রাণতোষই এখানে নিয়ে এসেছে, ইউম্যাসে রিসার্চ করছে কাকার সঙ্গে। আমার নাম দেশে থাকতেই শুনেছে, নিজে থেকেই বলেছে আমাদের রিসিভ করে প্রাণতোষের বাড়িতে নিয়ে যাবে। উনি কি প্রফেসর দেবের বাড়িতেই থাকেন? বোধহয় না। লোকটির সামনে গিয়ে দাঁড়ালেন যোগু মামা। হাই, দিস ইজ জগবন্ধু। Hi, Jagabandhu. Welcome. This is Robert. Come. রবার্ট হেসে আমাদের ইশারা করল। একটু দূরে সারি সারি গাড়ির পার্কিং। রিমোট দিয়ে রবার্ট একটা বড় গাড়ি খুলল। পিছনে আমাদের লাগেজ শোকালাম। টুকরো, এদেশে সব উল্টো, বুঝলি? ডান দিক দিয়ে গাড়ি চলে, বাঁ দিক দিয়ে আসে। ড্রাইভিং সিটও উল্টো। আমি সামনে বসছি। গাড়ি স্টার্ট করলো। তার আগেই আমরা সিট বেল্ট বেঁধে নিয়েছি। একবার ব্যাক করলো, তারপর ডান দিকে ঘুরে সোজা মেন রোডে। মামা, এদের গিয়ার নেই? না, এদেশে সব গাড়ি অটো গিয়ার, এরা বলে স্টিক। একটাই স্টিক আছে ব্যাক করার জন্য, স্রেফ অ্যাক্সিলেটর আর ব্রেক। গাড়ি ফাঁকা রাজপথের ডান দিক দিয়ে ছুটছে। হাঁ হয়ে দেখছি। কিছু দূর অন্তর রাস্তার উপরে সবুজ রঙা রোড ডিরেকশন। কোন দিকে গেলে কোন এলাকা, এসবই আর কি। ফ্লাইওভারের পর ফ্লাইওভার যাচ্ছে, কোনো কিলোমিটারের ব্যাপার নেই। এখানে সবই দেখি মাইল। মাঝে মাঝে আকাশচুম্বী অট্টালিকাগুলির চূড়ো দেখা যাচ্ছে। টুকলো, তোর ফোনটা চালু করেছিস? হ্যাঁ, কেন? একবার প্রাণতোষকে ধরতো, চিন্তা হচ্ছে। সে এলো না, তার ভাইপো পিনাকিও এলো না। ফোনে নাম্বার খুঁজতে গিয়ে চক্ষু চড়ক কাজ হলো। সর্বনাশ, মোবাইলের ব্যাটারি মাত্র 1 দাগ। এখনই চার্জ দেওয়া দরকার, নতুবা অফ হয়ে যাবে যে। প্রাণতোষ দেবের মোবাইলে ফোন করছি। হ্যাঁ, বাজছে। মামা, এই নাও। মামা কানে দিলেন, ধরেই রইলেন, তারপর পিছনে হাত বাড়িয়ে ফেরত দিলেন। না রে, বেজে বেজে কেটে গেল, নো রেসপন্স। হয়তো এখনো ঘুম থেকে ওঠেননি, সানডে মর্নিং বলে কথা। না, প্রাণতোষ খুব ডিসিপ্লিনড। সপ্তাহের সব দিনে একই রুটিন। 10টায় বিছানায় যায়, ভোর 6টায় উঠে পড়ে। এখন 7টা বেজে গেছে। রবার্টের কাছে পিনাকির ফোন নাম্বার থাকতে পারে। হাই রবার্ট। রবার্ট গাড়ি চালাতে চালাতে মুখ ঘুরিয়ে ফিক করে হাসল। রবার্ট, ডু ইউ হ্যাভ পিনাকির ফোন নাম্বার? রবার্ট হাসল, দুবার মাথা দোলালো, কোনো জবাব দিল না। লোকটা কি ইংরেজি বুঝতে পারছে না? মামা আবার জোরে জোরে বললেন,
রবার্ট, রবার্ট, পিনাকি, পিনাকি। রবার্ট আবার একটু দুলল, হাসলেও বটে। তারপর বাঁ হাত দোকানে দেখালো। মামা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, ও বুঝলি কি বলতে চাইলো? ও কানে শুনতে পায় না। আমাদের আগেই বোঝা উচিত ছিল, কানে মেশিন গোঁজা। গাড়িতে ওঠার সময় নজর করিনি। তাহলে আমাদের কি করণীয়? কিছুই করার নেই, পিনাকি পাঠিয়েছে ওকে, সুতরাং আশা করা যায় গন্তব্যস্থল চেনে। টুকলু, দেখো দেখো। অনন্তবাবু এতক্ষণ জবুথুবু হয়ে ঝিমুচ্ছিলেন, হঠাৎ জেগে উঠেছেন। স্যার, এটা সমুদ্র না? হ্যাঁ, সমুদ্র বলতে পারেন, নদীর মোহনাও বলতে পারেন। নিউ ইয়র্ক শহরটা কয়েকটা দ্বীপ নিয়ে ছড়ানো। এটা সম্ভবত ইস্ট রিভারের কনফ্লুয়েন্স। আমরা এই ব্রিজ পেরিয়ে নিউ জার্সি স্টেটে ঢুকছি। ওই দিকে তাকান, নিউ ইয়র্কের স্কাইলাইন, ওই যে স্ট্যাচু অফ লিবার্টি। সত্যি কি বিশাল ব্রিজ! এ কি মানুষের তৈরি? বহু নিচে নীল ফেনিলো জলরাশি পিঁপড়ের মতো দেখাচ্ছে স্টিমারগুলোকে। এক পাশ দিয়ে রেল লাইন, নিচে আরেকটা ব্রিজ। সেটা কোথায় যাচ্ছে কে জানে। ডান দিকের দিগন্ত জুড়ে দেশলাইয়ের মতো বহু বহুতল অট্টালিকার সারি। অতলান্তিক সাগর লুটোপুটি খাচ্ছে তাদের গায়ে। সাগরের বুকে হাত তুলে সদর্পে দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টি। দু চোখ ভরে দেখছি, কিন্তু মনটাও যেন খচখচ করছে। মামা, একটা কথা বলবো? বল। ঠিকঠাক যাচ্ছি তো আমরা? মানে প্রাণতোষবাবু ফোন ধরছেন না, পিনাকির কোনো ট্রেস নেই। ও পাঠিয়েছে ভেবে যে গাড়িতে আমরা চড়ে বসেছি তার ড্রাইভার রবার্ট বদ্ধ কালা। তার সম্পর্কে তো কিছুই জানি না। পুরো ব্যাপারটা তোমার সন্দেহজনক লাগছে না? টুকলু ইজ রাইট স্যার। অনন্ত সরকেল একেবারে সিধে হয়ে বসেছেন। খুবই সন্দেহজনক, গ্রেটলি সাসপেক্টিং স্যার। গাড়িটা থামাতে বলুন স্যার, নেমে পড়ি। নেমে পড়বেন? নেমে কোথায় যাবেন? এই হাইওয়েতে জানেন কি হয়? দিন দুপুরে হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়াবে, ৩-৪ জন 6 ফিট 3 ইঞ্চি নামবে, হাতে রিভলভার যা আছে সব নিয়ে শুধু আন্ডারওয়্যার পরিয়ে ছেড়ে দেবে। ওরে বাপস, জয় মা, জয় মা। কোনো মা বাবা বাঁচাবে না। টুকলু, তুই যা ভাবছিস আমি তার সে অন্য কিছু ভাবছি না। তবে এদেশের রাস্তাঘাট যেটুকু মনে আছে, মনে হচ্ছে এখনো ঠিক পথেই যাচ্ছি। বাকিটা দেখা যাক। সেকেন্ড অপশন না পেলে হুটহাট কিছু করা যাবে না। এরপর আবার সব চুপচাপ। রোবটের মতো গাড়ি চালাচ্ছে রবার্ট। আমাদের কোনো কথা নিশ্চয়ই তার কানে ঢুকছে না, ঢুকলেও তার পক্ষে বোঝা সম্ভব নয়। স্পিডোমিটারের কাঁটা 75-80 মাইলের ঘরে, তার মানে 130 কিলোমিটার। অথচ গাড়ি একটুও নড়ছে না। অবাক হয়ে ভাবছি, এ কোন দেশে এসে পড়লাম? অজগরের মতো আঁকা বাঁকা 5-6 লেনের বিরাট চওড়া হাইওয়ে, কখনো নিচে কখনো উপরে, কখনো কাটাকুটি খেলছে ফ্লাইওভারের সঙ্গে, কখনো দুধারে সবুজ পাহাড়, কখনো কখনো আবার গভীর বন, নীল টলটলে আদিগন্ত লেক। মাঝে মাঝে গ্যাস অর্থাৎ পেট্রোল পাম্পও রয়েছে। তাদের সঙ্গে ম্যাকডোনাল্ড, উইন্ডিজ বা ডোনাট ডানকিনের ধাবা পর্যন্ত রয়েছে। এই দেশকে সত্যি মানুষই বানিয়েছে, না কোনো ময়দানব বা বিশ্বকর্মা এসে করে দিয়ে গেছে? দুদিক দিয়েই কত রকমের গাড়ি যাচ্ছে হুস হুস করে। অনেক গাড়িই আবার হুট খোলা। কয়েকটা গাড়ির পিছনে আবার টো করা আছে আস্ত একখানা বোট, তার উপরে বড় হুইল ছেপ। দেখেছিস, সি বিচে যাচ্ছে, বোটিং করবে, ফিশিং করবে। সত্যি তাই তো দেখছি। মাঝে মাঝে দানবাকৃতি বাসকে ওভারটেক করছে রবার্টের গাড়ি। একটু আগেই চোখে পড়েছে সবুজ বোর্ডে লেখা ওয়েলকাম টু কানেকটিকাট। আমরা যাচ্ছি কানেকটিকাট রাজ্য দিয়ে। এদের এক একটা প্রভিন্সে এক একটা নিজস্ব নিয়ম, স্বাধীন অ্যাডমিনিস্ট্রেশন যাকে বলে। কেউ কারো স্বাধীনতায় হাত দেয় না। আবার সব মিলিয়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন মোট 50টা স্টেট। উফ, মনে হয় এরা যেন সারা পৃথিবীর সম্পদ এখানেই এনে জড়ো করেছে। অ্যাকচুয়ালি তাই। নিজের দেশের লোককে এরা যা আরামে রাখে আমরা ভাবতেও পারি না। সাধে কি আর
খিদের জ্বালায় গরিব দেশ থেকে লুকিয়ে চুরিয়ে এমনকি বেগার খাটতে বিদেশে চলে আসতে চায় মানুষ। গলা বেশ কিছুক্ষণ ধরেই শুকিয়ে এসেছে। চা বা কফি পেলে ভালোই হতো, কিন্তু কাকে কি বলবো? রবার্টে কোনো অনুভূতি আছে বলে তো মনে হচ্ছে না। পাশ দিয়ে এর মধ্যেই নানা নামের অসংখ্য ছোট বড় জনপদ পেরিয়ে যাচ্ছি। সামনে বোর্ডে দেখাচ্ছে হার্টফোর্ড। মামা, রবার্টকে একবার থামাতে বলবে নাকি? না বুঝলে ঠেলা দিয়ে, মানে ইশারায়। কিন্তু তার আর দরকার হলো না। রবার্ট গাড়ির স্পিড একটু স্লো করে মামাকে বলল, Sir, breakfast. ইয়া ইয়া ইয়া। ধরে যেন প্রাণ এলো। প্রায় 3 ঘন্টা একটানা গাড়ি চলছে। তার আগে একটানা 13 ঘন্টা ফ্লাইট। শরীর আর সত্যিই টানছে না। হার্টফোর্ডের একটু বাইরের দিকে বিরাট একটা ম্যাকডোনাল্ড, গায়ে গ্যাস স্টেশন আছে। রবার্ট গাড়ি ঢুকিয়ে দিল। মস্ত বড় একটা ফলক পথের উপরে। সেখানে লেখা, মার্ক টুয়েন অ্যান্ড হ্যারিয়েট বেচার স্টো লিভড হিয়ার। 2 বিশ্ববন্দিত লেখক। সেই কতদিন আগে মার্ক টুয়েনের গল্প আর আঙ্কেল টমস কেবিন পড়েছি। চমৎকার ব্যবস্থা। ম্যাকডোনাল্ডের বাইরে ঝকঝকে তকতকে বেসিন, টয়লেট সবই রয়েছে। সাইড ব্যাগ থেকে তোয়ালে বের করে নেমে পড়লাম। অনন্তবাবু টয়লেটের ভিতরে বেসিনে দাঁড়িয়ে চোখে জলের ঝাপটা দিচ্ছি। মামা একটা সিগারেট ধরিয়েছেন। হঠাৎ অনন্তবাবু প্রায় ছিটকে বাইরে বেরিয়ে এলেন। চোখে মুখে গভীর দুশ্চিন্তার ছাপ। স্যার স্যার, আমায় পাকিস্তানি সন্দেহ করছে। কে বলার আগেই ওর পিছন পিছন 2 জন যুবক বেরিয়ে এলো। তারা রীতিমতো হাসছে। হায় আল্লাহ, আরে আজব মানুষ তো আপনি। আরে একবার তো কইবেন আপনি বাঙালি নাকি ইন্ডিয়ান। আরে কাম শেষ, আমরা কি পুলিশ নাকি? তাহলে ওই কথা বললেন কেন? আরে কি কইরা বসবো কন দেহি, আপনার নূর মুজ দেখা ভাবলাম ওয়ান সেক। বলতে বলতে বক্তার ভ্রু কুঁচকে গেছে। মামাকে ভালো করে দেখে সে বলল, আপনারে বড় চেনা চেনা লাগে। কিছু মনে করবেন না, আপনি কি প্রফেসর জেবি মুখার্জি? এবার যোগু মামা একেবারে অবাক। বেশ থতমত খেয়ে বললেন, হ্যাঁ, মানে আমারই নাম জগবন্ধু মুখার্জি। স্যার আপনি? যুবকটি উচ্ছ্বসিত হয়ে বলল, আপনি আমায় চিনবেন না স্যার? আমি দেখাই চিনছি, আমি মিন্টু, আশরাফুল হক মিন্টু। দিল্লি JNU কলেজে আপনার কাছে 2 বছর মাস্টার্স পড়ছিলাম। ঢাকা থেকে আমরা 2 জন পড়তাম স্যার। আপনার বন্ধু মেজবাউদ্দিন হক স্যার আপনারে মানে রেফার কইরাছিলেন, মনে পড়ছে স্যার? হ্যাঁ, মিন্টু। যোগু মামার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এবার একটু একটু মনে পড়ছে। সে কি আজকের কথা? তখন ছিলে রোগা পাতলা, এখন তো গায়ে গতরে বেশ মুটিয়েছ। জি স্যার, এদেশে আইনের রোগা থাকা খুব মুশকিল। চলেন স্যার ভেতরে চলেন। কোনো উজুর আপত্তি টিকল না। মিন্টু আমাদের একটা টেবিলে বসিয়ে বন্ধুটিকে নিয়ে চলে গেলেন কাউন্টারে। 5 মিনিটের মধ্যে 2টো ট্রে ভর্তি জাম্বো স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই আর 5 গেলাস কফি আর 2 বোতল জল এনে রাখলেন টেবিলে। হ্যাঁ রে, কয় স্যার ভালোবাসার টান, সেই টানে ইনশাল্লাহ দেখা তো হইয়া গেল। তা আসছেন কবে? আজই সকালে নিউ ইয়র্কে নেমেছি। তো যাইবেন কই? উডস্টারে। মিন্টু, একটুও বাড়িয়ে বলছি না, তোমাকে হঠাৎ দেখে মনে হচ্ছে দেবদূত, অ্যাঞ্জেল। কেন সেটা পরে বলছি। তুমি কি এখানেই সেটেলড? জি স্যার, এদেশে 12 বছর হইয়া গেল, হার্টফোর্ডে এই 9 বছর। কোনো কলেজে পড়াচ্ছ? না স্যার, লাইন চেঞ্জ হয়ে গেছে। মেড লাইফ ইন্স্যুরেন্সের আমি সিটি ম্যানেজার। আসলে স্যালারিটা একটা বড় ব্যাপার স্যার। সে তো বটেই। উনি কি তোমার সঙ্গেই? না স্যার, ওর নাম পলাশ, আমার পুরান দোস্ত। ঢাকা থেকে আসছে, এখানে মাইক্রোসফটে আছে। আমি ওরে নিয়ে আশপাশ ঘুরাইয়া দেখতেছিলাম। তোমার পরিবার এলো না? না স্যার, আপনার বৌমাও তো সার্ভিস করে, উইকেন্ডে ঘরের অনেক কাম কাজ থাকে, আর বাচ্চাটাও তো আছে না। আমি দেখলাম ভালোই হইল, 2 বন্ধুতে একটু ফ্রি মতন ঘুরুম। কোথায় কোথায় গেলে? ওই তো কাল গেছিলাম বস্টন, আজ যাব প্লাইমাথ, ওই তো যেখানে প্রথম। হ্যাঁ জানি, বুঝলি টুকলু, প্লাইমাথেই প্রথম ইউরোপীয়রা এসে নোঙর ফেলে। ওয়াম্প্যান জাতের
রেড ইন্ডিয়ানরা ওদের মেরে তাড়িয়ে দেয়, কিন্তু ওরাও ছাড়ার পাত্র নয়। সোনার দেশ ওদের তখন হাতছানি দিয়ে ডাকছে। 1620 সালে ওরা মে ফ্লাওয়ার জাহাজে করে ফের আসে, 66 দিন সমুদ্রে ভেসে। ভাবতে পারিস, আজও সেই জাহাজটার একটা নকল বানিয়ে রেখে দেওয়া আছে, মিউজিয়ামে আছে। বন্দরটা আটলান্টিকের একটা খাঁড়ি, নাম দিয়েছিল কেপ কড বে। মামা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝলে মিন্টু, আমাদের ট্যুর প্রোগ্রামে এই সব কিছুই ছিল, কিন্তু শেষ পর্যন্ত যে কি হবে জানি না। কেন স্যার, কি সমস্যা আমারে বলেন না, কোনো চিন্তা করবেন না। যোগু মামা সংক্ষেপে লেকচারের ব্যাপারটা বললেন, তারপর বললেন, ঠিক ছিল বস্টনে লেকচার দিয়ে প্রাণতোষর ওখানে একদিন থেকে চলে যাব আমার বোন টিনাদের ওখানে। ওরা উলস্টারে থাকে, ওরা ঘোরাবে। কিন্তু আজ সকালে নামার পর থেকে মনে হচ্ছে সব যেন একেবারে ওলটপালট হয়ে গেছে। প্রাণতোষের ফোন বেজে যাচ্ছে, পিনাকির ফোন জানি না, যে ড্রাইভারকে পাঠিয়েছে সে বদ্ধ কালা। আমরা ঠিক জায়গায় যাচ্ছি কিনা তাও বুঝতে পারছি না। তাও ওই ড্রাইভার কি স্যার নিউ ইয়র্কের নাকি উডস্টার থেকে আসছে? মনে হচ্ছে নিউ ইয়র্কের। গাড়ির নাম্বার প্লেটে এম্পায়ার স্টেট লেখা। ওটা তো নিউ ইয়র্কের। চলেন দেখি, ওর সাথে কথা কইতে হইব। কালাগিরি ঘুষাছি ওর। আরে আরে না না না, খাইয়ে নেন, অত তারা নাই। রবার্ট গাড়িতেই সিট এলিয়ে ঘুমোচ্ছিল। এই রবার্ট, চোখ কচলে উঠে বসলো রবার্ট। Yeah, let's go. ওয়ান সেক। তুখোর আমেরিকান অ্যাকসেন্টে মিন্টু ওর কানের কাছে জোরে জোরে বললেন, ডু ইউ হ্যাভ কার ওনার্স সেল নাম্বার? I am owner. Okay, then who appointed you? David. Give his number quick. রবার্টের চোখ একেবারে বড় বড় হয়ে গেল। পকেট থেকে একটা কার্ড বের করে আস্তে আস্তে এগিয়ে দিল। ডেভিড কোলম্যান, নিউ ইয়র্কের ঠিকানা। নিচে ফোন নাম্বার। সেল বার করে মিন্টু বোতাম টিপলেন। তারপর ইংরেজিতে যা কথা হলো তা অনেকটা এইরকম। হ্যালো ডেভিড, হ্যাঁ আমি মিন্টু, হার্টফোর্ড থেকে বলছি। আমার কিছু দোস্ত তোমার পাঠানো গাড়িতে চেপেছে, প্রফেসর মুখার্জি। আমার সঙ্গে বাই চান্স দেখা হয়ে গেছে। ড্রাইভার রবার্ট তো কানে শোনে না, কিছুই জানে না কে তোমায় কাজটা দিয়েছে। হ্যাঁ হোয়াট? জন কেরি উইলস্টারে থাকে? জনের নাম্বার দাও দেখি। না, এরা জনকে চিনতে পারছে না। ওকে। এইবার তিনি দ্বিতীয় নাম্বারটা টিপলেন। এবারে জন। হ্যালো জন, হ্যাঁ আমি মিন্টু। আমার স্যার প্রফেসর মুখার্জি তোমার ঠিক করা গাড়িতে উডস্টারে যাচ্ছেন, চিনতে পারছো? বাট দে কান্ট। ওকে, তা তুমি কিভাবে যুক্ত প্রফেসর দেবের সঙ্গে? ওকে, তা তুমি আছো কোথায়? আচ্ছা, এরা কি দেবের বাড়িতেই যাবে? রাইট। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি বাই এনি চান্স পিনাকিকে চেনো? দেবের নেফিউ? হ্যাঁ, ওর ফোন নাম্বার আছে? হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ জন, থ্যাংক ইউ। এবার তৃতীয় নাম্বার। 2-3 বার বোতাম টিপে রিডায়াল করে কানে ধরে রাখলেন। তারপর তিনি মাথা নাড়লেন। না, আরে বাবা, বাইজা যাইতেছে, ধরছে না। বাবারে, আরে বাইজা খালি ভয়েস মেলে চলে যাইতেছে। রেকর্ড করা তো লাভ নেই, চিনতে পারবা না। ফোন নামিয়ে রেখে মিন্টু বললেন, শুনলেন তো স্যার, কাল সন্ধ্যায় আপনার বন্ধু প্রফেসর দেব তার কলিগ প্রফেসর জন কেরিকে ফোন কইরা কন সকালে নিউ ইয়র্কের এয়ারপোর্ট থেকে আপনারা রিসিভ কইরা ওনার বাড়ি পৌঁছা দিতে। জন তার নিউ ইয়র্কের বন্ধু ডেভিড রে রেসপন্সিবিলিটি দিয়া কেটে পড়ছে। এই ডেভিডই তখন রবার্টকে ফিট করে। কিন্তু পিনাকি সে কোথায়? আরে সেইটাই তো ভাবছি স্যার, ফোনও ধরে না। স্যার বলছি, আপনাগুলোকে সেলফোন আছে? আছে, ইন্ডিয়ান নাম্বার, রোমিং। বাপরে, সে তো অনেক চার্জ। চার্জ তো পরের কথা, এখন বিপদটা হচ্ছে ফোনের ব্যাটারি পুরো ডাউন। এখনই চার্জ দিতে হবে। চার্জার আছে, কিন্তু কোথায় যে দেবো খুঁজে পাচ্ছি না। বার করেন, ভিতরে প্লাগ পয়েন্ট আছে। সাইড ব্যাগ থেকে চার্জার বার করতেই মিন্টু কপালে করাঘাত করলেন। এ হাল্লা, এ চার্জার চলবো না।
এখানে খারাপ ইন। চার্জার কিনতে পাওয়া যাবে না? এই সব জায়গায় তো পাবেন না, নিউ ইয়র্ক কিংবা বস্টনে পাইলেও পাইতে পারেন। ওই কোম্পানি এদেশে তেমন চলে না। এ বাবা, তাহলে? বলেই ছুটে গেলেন একটু দূরের ছোট দোকানে। খান দশেক $2 ফোন কার্ড এনে গুঁজে দিলেন আমার হাতে। যোগু মামা উদাসভাবে দাঁড়িয়ে সিগারেট টানছেন। কি ভাবছেন স্যার? না, ভাবছি এগোবো না ফিরে যাব। ফিরে যাবেন? কোন কি? হার্ভার্ডে আপনার পশু লেকচার, এত বড় সম্মান। মিন্টু এক মুহূর্ত ভাবলেন, তারপর হঠাৎ পলাশের দিকে ফিরে বললেন, পলাশ, তোর একটা কথা কমু, কিছু মনে করবি না তোরে? আরে বল না। এই স্যারেদের বিষয়টা আমার কেমন লাগতেছে, মনে হয় সঙ্গে যাউন লাগে। আচ্ছা ধর, ওরা গিয়া দেখলেন প্রফেসর দেব বাড়ি নাই, দরজা বন্ধ, তখন কি করবেন ক দেখি? হ্যাঁ, কোনো ব্যাপার না, চল। না না, এটা কি বলছো তোমরা? আজ ছুটির সকাল, আনন্দ করতে বেরিয়েছ। সে স্যার কাল হবে নয়তো পরশু। পলাশ এখন এখানে 1 সপ্তাহ আছে, আর বেশিক্ষণে তো কাম নয়। আপনাকেও পৌঁছাইয়া দিয়া নিশ্চিন্ত হইয়া চলে আসুন। ওদিকে ঠিকা প্লাইমাতে রোড আছে। বাহ, ঠিক আছে, চলেন চলেন, দেরি করেন না। হ্যাঁ ভাই টুকলু, তোমার নাম্বারটা মেরে দাও, বুঝলা? আর এইসব নাম্বারগুলো নোট করে লাও। আপনাকে গাড়ি আগে যাবে, পিছনে আমরা। ঠিক আছে, চলেন চলেন। ব্যাপার দেখে রবার্ট বেশ চুপসেই গেছে। সে মিন্টুর বোলচাল দেখে ধরে নিয়েছে এরা পুলিশের লোক হবে। গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝেই বলছে, এভরিথিং ওকে স্যার? এনি প্রবলেম স্যার? আই উইল ড্রপ ইউ স্যার। ওকে। মামা অবশ্য কোনো উত্তর দেননি, শুধু হেসেছেন। সত্যি মিন্টুর দূরদর্শিতার প্রশংসা করতেই হয়। ঝকঝকে নীল আকাশ, দুপাশে ছবির মতো বাংলো। পাইন বনের মধ্যে দিয়ে রবার্টের গাড়ি এসে থামল প্রাণতোষ দেবের দ্রুসবেরির বাগার বাংলোর সামনে। দোতলা বাড়ি, জানলা দরজা সবই বন্ধ। এই ফাঁকে একটা অদ্ভুত যন্ত্রের কথা বলিনি, GPRS। এদেশে প্রায় সব গাড়িতেই এই যন্ত্রটি ফিট করা থাকে। যেখান থেকেই রওনা হওয়া যাক, যাত্রা শুরুর আগে যন্ত্রে গন্তব্যস্থলের ঠিকানা লিখে দিলেই হলো। ওই যন্ত্রটা যান্ত্রিক ভয়েসে বলে যাবে নিখুঁত ডিটেকশন, পথ হারানোর কোনো চান্সই নেই। এই যে কী সুবিধা বলে বোঝানো যাবে না। পাঁচিলের গেটেই কলিং বেল। মিন্টু বেশ কয়েকবার বাজালেন, কোনো সাড়া নেই। মিন্টু এবার রীতিমতো চেঁচাতে শুরু করলেন, প্রফেসর দেব, প্রাণতোষ স্যার, প্রফেসর দেব। যাক, চেঁচানোতে বোধহয় কাজ হলো। পাশের একটি বাংলোর গেট খুলে গেল। এক শ্বেতাঙ্গ প্রৌঢ়া বেরিয়ে এলেন রাস্তায়। তোমরা কি পিটি দেবকে খুঁজছো? হ্যাঁ। তোমরা কোথা থেকে আসছো? ইন্ডিয়া। তোমাদের মধ্যে কি কেউ মুখার্জি আছে? হ্যাঁ, আমি JB মুখার্জি, ওর বন্ধু। ওকে, ওর কোনো আত্মীয়কে চেনো? একজনকে, পিনাকি। রাইট, আমার নাম মার্গারেট। দেব আমার ঘনিষ্ঠ বন্ধু। কিছু মনে করো না, তোমাদের এতক্ষণ ধরে ইন্টারোগেট করলাম বলে। কোনো আননোন পার্সনকে তো ঢুকতে দিতে পারি না ওর বাড়িতে। ও বিশ্বাস করে 1 সেট চাবি আমার কাছে রেখে যায়, ফর এমার্জেন্সি। বলে গাউনের পকেট থেকে একতাড়া চাবি বের করে তুলে দিলেন যোগু মামার হাতে। থ্যাংক ইউ ম্যাম। একটা কথা, প্রফেসর দেব কোথায় গেছে জানেন? না, সকাল থেকে ওকে দেখতে পাচ্ছি না, অথচ কাল ইভিনিংয়ে বলছিল তোমরা আসবে। যাও, ভেতরে যাও, হয়তো কোনো এমার্জেন্সি কাজে বেরিয়েছে, এসে পড়বে। চলেন স্যার। রবার্টের গাড়ি থেকে লাগেজ নামাতে নামাতে মিন্টু বলল, যাই একবার ভিতরে গিয়ে দেখি। চিন্তা করবেন না স্যার, আমরা আছি। রবার্ট হুশ করে গাড়ি চালিয়ে অদৃশ্য হয়ে গেল। বাংলোর একদিকে গ্যারাজ, পাশ দিয়ে ঢোকার দরজা আছে। মিন্টু অভিজ্ঞ হাতে 2-3টে চাবি ট্রাই করতে করতে লেগে গেল। দরজা খুলে ভিতরে ঢুকলাম 5 জন। ভিতরটা আবছা অন্ধকার, ভেনিশিয়ান ব্লাইন্ড টানা। একতলায় বড় একটা বেডরুমও আছে, পাশেরটা ড্রয়িং রুম, টয়লেটও আছে দেখছি। সবই টিপটপ। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে প্রথমে ড্রয়িং কাম ডাইনিং হল,
এবং ওপেন কিচেন। রুম ফ্রেশনারের মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে। ড্রয়িং রুমে বিশাল বিশাল ডিভান, সোফা সেট সবই আছে। সেন্টার টেবিলে ল্যাপটপ চালু, সবুজ আলো জ্বলছে। দেওয়াল জোড়া এলসিডি স্ক্রিন, টিভি, ডিভিডি, অনেক কিছু। দেওয়ালে ফিক্সড সাউন্ড বক্স, টিভির নিচে লাল বিন্দু। মেন সুইচ চালু আছে। কিচেনও একেবারে তকতকে। কুকিং রেঞ্জ, বার্নার, ফ্রিজ, ফিল্টার, ওটিজি, মাইক্রোওয়েভ সবই আছে দেখছি। ডাইনিং টেবিলে একটা প্লেট, কাঁটা চামচ আর পাউরুটির টুকরো। হঠাৎ মাথাটা একটু টলে গেল যেন। এতক্ষণে বোধহয় জেটল্যাগ জানান দিচ্ছে। ঝিমুনিও আসছে। ডান দিকে ঘুরলেই 3টে বড় ছোট বেডরুম। বড়টির বিছানা একটু এলোমেলো, দুপায়ের 2টো স্লিপার একটু দূরত্বেই পড়ে আছে। অন্যটিতে সিঙ্গেল বেড, একেবারে টান টান। কার্পেটের ওপর মোটা গদি পাতা। ছোট একটা টিভি আর কম্পিউটারও আছে দেখছি। প্রাণতোষবাবু কি এত বড় বাড়িতে একাই থাকেন? তাছাড়া উপায় কি? ব্যাচেলর লোক, দোকা পাবে কোথায়? মিন্টু, আমি একটু বসি, ঘুম ঘুম পাইতেছে। পলাশ সোফায় বসে পড়লেন। অনন্তবাবু গিয়ে পাশের সোফাটায় দরাম করে এড়িয়ে পড়লেন। বললেন, কি ঘুম পাচ্ছে রে বাবা। আমার মাথাটা আরেকবার বুঝি টাল খেল। দেওয়ালে ধরে কোনো রকমের সামলে নিলাম। যোগুমামা দাঁড়িয়ে পড়েছেন। মিন্টু, মিন্টু! মিন্টু টয়লেটে গিয়েছিলেন, ছুটে এলেন। স্যার? কিছু বুঝতে পারছো? না তো স্যার, শুধু একটু ঝিমঝিম। এখনই জানলাগুলো খুলে সব কার্টেন সরিয়ে দাও, এসিগুলো চালিয়ে দাও, কুইক! ভিতরে ঘুম পাড়ানি গ্যাস স্প্রে করা হয়েছে। গ্যাস? হ্যাঁ, যে গন্ধকে রুম ফ্রেশনার ভাবছিলাম সেটা আসলে হ্যালোথেনের গন্ধ। অপারেশনের সময় আনকনশাস করতে ইউজ করা হয়। মাই গড! মিন্টু, তোমার কফি রেডি? জি স্যার। টুকরুদা, আপনার কাপগুলো বার করেন। চিনি, দুধ কিছু দাওনি তো? না স্যার, অনলি কফি। গুড। আগে পলাশ আর অনন্তবাবুকে খাইয়ে দাও। যোগুমামা দরজা খুলে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছেন। ঘরের মধ্যে হাই স্পিড ফ্যান মোডে এসি মেশিনগুলো চলছে। এখনো একটা হালকা গন্ধের রেশ রয়ে গেছে। ফার্নিশড কিচেন, লফটের রান্নার যাবতীয় উপকরণ সাজানো আছে। টি ব্যাগ, কলম্বিয়ান কফির জার পাশাপাশি আছে। খুঁজে পেতে একটু অসুবিধে হয়নি। এর মধ্যে মিন্টুর ফোন থেকে যোগুমামা সঞ্জয় মেশোকে ফোন করেছেন। সঞ্জয় মেশো, টিনা মাসি দুজনেই ইউম্যাসের মেইন ক্যাম্পাসে চাকরি করেন। শুনলাম এখান থেকে মিনিট 25-এর পথ, যে কোনো মুহূর্তে এসে পড়বেন। পলাশ আর অনন্তবাবুকে প্রায় ঘেঁটি ধরে সোজা করানো হলো। ইস্তুন্ন কফির কাপ ধরে বাচ্চাদের মতো পান করানো হলো। উফ! 2 চুমুক দেওয়ার পর দুজনেই সোজা হয়ে বসতে পেরেছেন। হাতে কফির কাপ ধরে বড় বড় চোখে তাকিয়ে আছেন। বোঝা যাচ্ছে ঘোর এখনো কাটেনি। কফির কাপে চুমুক দিয়ে যোগুমামা বললেন, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। এলাম বক্তৃতা দিতে আর বেড়াতে, সব ওলট পালট হয়ে গেল। অনন্তবাবু খুব কষ্ট করে জড়িয়ে জড়িয়ে বললেন, স্পর্শ? হ্যাঁ মিন্টু বাবু, স্যারের সঙ্গে টুকলু আর আমি থাকলে জানেন এইসব হয়। এখনো ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি কফিটা খান, গরম থাকতে থাকতে। ঠিকই বলেছেন, তাই ঠিক করেছি এরপর 3 জনে আর কোথাও বেড়াতে যাব না। এই রে, না না স্যার, প্লিজ স্যার, ঘুমের ঘরে কি বলতে কি। সত্যি কথাটা বেরিয়ে পড়েছে। যাকে ভবিষ্যতের কথা পরে, একটু ভেবে দেখা যাক প্রাণতোষের কি কি হতে পারে। মার্ডার, কিডন্যাপ, কিন্তু কেন? নাকি নিজেই জরুরি কারণে কোথাও গেল? সেক্ষেত্রে অবশ্য নিশ্চয়ই স্লিপ লিখে যেত। ওর বাড়িতে হ্যালোথেন গ্যাসই বা ছড়িয়ে পড়ল কেন? কেউ স্প্রে করলো আমাদের ঘুম পাড়াতে, সেটাই বা কেন? আমাদের ঘুম পাড়িয়ে কার কি লাভ? আরে স্যার, এইটাও তো হতে পারে।
প্রফেসর দেব বাড়িতে ওই গ্যাস আইনা রাখছিলেন রিসার্চের জন্য, কোনো কাজে হয়তো কোনোভাবে সিলিন্ডার লিক কইরা হইয়া গেছে এরকম। মামা, ওই গ্যাস লিক করেই হয়তো প্রাণতোষ দেব আনকনশিয়াস হয়ে পড়েছেন, তাই হয়তো হসপিটালে ভর্তি করতে হয়েছে। কিন্তু পিনাকি, সে ফোন ধরছে না কেন? আরে তাকে হসপিটাল অথরিটি নিশ্চয়ই খবর দিয়েছেন। এদেশে অনলি রিলেটিভ, জানোই তো। সে নিশ্চয়ই কাকার কাছে আছে। যেহেতু হসপিটাল, তাই সেলফোন সাইলেন্ট মোডে রাখতে হয়েছে। তার উপর অচেনা নাম্বার, তাই ধরছে না। যোগু মামা হেসে ফেললেন, বললেন, ভেরি গুড, বেশ যুক্তি সাজিয়ে ফেলেছিস। এটা হতে পারে, তবে আমি 100% শিওর আমরা যে আসছি বা এসে পড়েছি এ খবর পিনাকি নিশ্চয়ই জেনে গেছে। জেনে গেছে? হ্যাঁ, জন কেরি যে আমাদের এখানে আসার গাড়ি অ্যারেঞ্জ করেছে, সে তো প্রাণতোষের রিসার্চ অ্যাসোসিয়েট। ইউম্যাসে একই ল্যাবরেটরিতে দুজনে কাজ করে। মিন্টুর সঙ্গে কথা বলার পর সে নিশ্চয়ই পিনাকিকে জানাবে। পিনাকি তার ফোন নিশ্চয়ই ধরবে। যদি তাই হয় মামা, তাহলে তো জনের প্রাণতোষবাবুর খবর জানার কথা। সে তো ফোনে মিন্টু ভাইকে কিছু বলল না, চেপে গেল কেন? আচ্ছা টুকলুদা, হইতে তো পারে তখনও পর্যন্ত আমাদের এই জন জানতো না। আমাদের সাথে কথা কনের পরে জানতে পারছে। আমরা টেনশন করবো ভাববা হয়তো পরে আমাদের জানায় নাই, হইতেই তো পারে। একটা গাড়ির শব্দ। সঞ্জয় মেশরা এসে গেল। দ্রুত উঠে ব্যালকনিতে গেলাম। বাউন্ডারির গা ঘেঁষে পাইন গাছের ফাঁকে সিলভার কালারের বড় গাড়ি, সব কাঁচ তোলা। আরোহীদের কাউকেই দেখা যাচ্ছে না। গাড়িটা 10 সেকেন্ড দাঁড়ালো, তারপর চলে গেল ইঞ্জিনের শব্দ করে। কে এলো রে টুকলু? কেউ না, সে তো দাঁড়ালো আর চলে গেল। অদ্ভুত। যোগু মামা একটু গম্ভীর হয়ে গেলেন, আস্তে আস্তে বললেন, ব্যাপারটা কি এতটাই সরল? মিন্টু, তুমি আবার জনকে ধরো তো। মিন্টু ফোন নাম্বারটা খুঁজতে যাচ্ছিলেন, তার আগেই আবার গাড়ির শব্দ। পরক্ষণে গাড়ির দরজা খোলার শব্দ এবং বিশুদ্ধ আমেরিকান অ্যাকসেন্টে বাজখাই ডাক, হ্যালো, হ্যালো, হাই। আমরা ব্যালকনিতে বেরিয়ে দেখি 3 জন সবুজ উর্দি পরা কালো ও সাদা সাহেব। একজনের হাতে লাইট স্ট্যান্ডগান জাতের অস্ত্র। শ্বেতাঙ্গ অফিসার ফের চেঁচিয়ে বললেন, হাই গাইস, হাউ আর ইউ? যোগু মামাও চেঁচিয়ে বললেন, উই আর গেস্টস, প্লিজ কাম। টুকলু, দরজাটা খুলে দে। ঠক ঠক ভারী বুটের শব্দ তুলে 3 জন পুলিশ সন্দিগ্ধ চোখে তাকাতে তাকাতে আমার সঙ্গে উপরে উঠে এলেন। হ্যান্ডশেক হলো এবং তারপর মামা বললেন, We were waiting for you. Really? Yeah, we have arrived, but our host, owner of this house, is missing. What? মামা এরপর খুব সংক্ষেপে ঘটনাগুলো বললেন। অফিসার কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন, তারপর বললেন, সারপ্রাইজিং। অথচ জানো, আমাদের হেডকোয়ার্টারে খবর গেছে এই বাড়িতে কিছু আননোন ট্রেসপার্সার্স ঢুকেছে। কে খবর দিল? নাম ডিসক্লোজ করেনি। প্রবাবলি আশেপাশের প্রতিবেশী কেউ। আসলে এদেশে তো কেউ জানলা দরজা সচরাচর খোলে না। এবারই খোলা দেখে টোল ফ্রি নাম্বারে পুলিশকে জানিয়ে দিয়েছে। যোগু মামা এবার বললেন দরজা জানলা খোলার কারণ। অফিসারের ভ্রু ও চোখ দুটোই কুঞ্চিত হয়ে গেছে। কিছু বলার আগেই ওর 2 জন সহকারী তন্ন তন্ন করে বাড়ির ওপর নিচ খুঁজতে শুরু করলেন। অফিসারের নাম ড্যানিয়েল জেফারসন। মিন্টু যোগু মামার পরিচয় দিয়েছেন, কেন এসেছেন এদেশে সেটাও বলেছেন। স্বভাবতই ড্যানিয়েলের কথাবার্তা সুর এখন একটু পাল্টেই গেছে। মিনিট 3 মধ্যেই ড্যানিয়েলের 2 অ্যাসিস্ট্যান্ট বিজয়ীর মতো ড্রয়িং রুমে ঢুকলেন। একজনের হাতে লাল রঙের একটি মাঝারি সাইজের সিলিন্ডার, স্প্রেয়ারের মুখে বাঁকানো লম্বা নন লাগানো। সিলিন্ডারের গায়ে কালো রঙে বড় বড় হরফে লেখা হ্যালোথেন। এই তো, মিন্টু বলে উঠলেন। ব্ল্যাক অ্যাসিস্ট্যান্ট সিলিন্ডার ঝাঁকিয়ে বললেন, এখনো কিছুটা ভেতরে আছে, শোয়ার ঘরে টিভির পাশে ছিল। তার মানে গ্যাস লিক করেনি, করলে এখনো গন্ধ পাওয়া যেত, যাচ্ছে না। অর্থাৎ স্প্রে করা হয়েছে। মনে হচ্ছে এই গ্যাস স্প্রে করেই প্রাণতোষকে অজ্ঞান করা হয়েছে, তারপর কিডন্যাপ করা হয়েছে। রিয়েলি? তাহলে আমাদের এখনই ইনভেস্টিগেশন স্টার্ট করা উচিত।
সত্যি বলতে আমরা এর মধ্যে এতই মগ্ন ছিলাম যে গাড়ির শব্দ শুনতেই পাইনি। সঞ্জয় মেশো আর টিনা মাসি এসে পড়েছে, কিন্তু তারপরেও আমাদের জন্য এক বড় চমক অপেক্ষা করছিল। সঞ্জয় মেশো উদ্বিগ্ন মুখে ধপধপ করে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে যাচ্ছিলেন, কি ব্যাপার যোগদা, কি হলো? পুলিশের গাড়ি কেন? ডক্টর দেবের কিছু খবর এলো? তারপরেই থেমে গেলেন। ড্যানিয়েলের দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে সোচ্ছ্বাসে বলে উঠলেন, আরে ড্যানিয়েল, তুমি কতকাল পরে? ড্যানিয়েলও উঠে দাঁড়িয়েছেন। প্রায় ছুটে এসে সঞ্জয় মেশোকে জড়িয়ে ধরলেন। Hi, Sanchi! What a surprise! After so many years! জানা গেল ড্যানিয়েল এবং সঞ্জয় বহু পুরনো বন্ধু। সঞ্জয় বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে যখন নিউ ইয়র্কে মাস্টার্স করতে এসেছিলেন, ড্যানিয়েল ছিলেন ওর ক্লাসমেট। গাঢ় বন্ধুত্ব হয়েছিল দুজনের মধ্যে। মাস্টার্সের পর দুজনে একসঙ্গে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশালাইজেশনও করেন। সঞ্জয় এরপরে চাকরি নিয়ে চলে যান টরন্টোয়ে, ড্যানিয়েল যান ক্যালিফোর্নিয়া। সেই থেকে কারোরই যোগাযোগ নেই। 15 বছর পরে দেখা। দুই বন্ধুতে নিজেদের কথা নিয়েই জমে গেছেন। টিনা মাসি পড়েছে আমায় নিয়ে, বাড়ির খবর, মা মাসি দিদাদের খবর, ছেলেমেয়েরা কে কী করছে এইসব। মাসিও 11 বছর দেশে যায়নি। যোগু মামা উসখুস করছেন, ঘড়ির দিকে তাকাচ্ছেন। প্রায় 3টে বাজে। তারপর বলেই ফেললেন, সরি টু ইন্টারাপ্ট ইউ, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে। ড্যানিয়েল, আমাদের ইনভেস্টিগেশন মানে প্রাণতোষকে খোঁজার কাজটা বোধহয় শুরু করা দরকার। Oh, sure. Sorry, sir. বলেই পকেট থেকে সেলফোন বার করলেন। Hello? Daniel speaking. Professor Prantos Dave staying at 12 Newton Road. Shrewsbury is missing from his residence. Yeah. Probably from this morning. Yeah. Please inform me. ফোন কেটে দিয়ে আমাদের বললেন, হেডকোয়ার্টারে মিসিং ইনফরমেশন রেকর্ড করালাম। উইদিন 5 মিনিটস ওরা জানিয়ে দেবে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো হসপিটালে অ্যাডমিট উনি হয়েছেন কিনা। যদি খবর না থাকে তারপর আমরা কাজ শুরু করব। আমাদের এদেশে প্রত্যেক বাড়ির প্রত্যেক সিটিজেনের যাবতীয় ডেটা এন্ট্রি থাকে সেন্ট্রাল কম্পিউটারে। ধরুন আপনি কোনো ট্রিটমেন্ট করাতে অন্য কোনো দূরের শহরের হসপিটালে ভর্তি হলেন, সেই ইনফরমেশনও তখনই পুলিশের কাছে চলে আসবে। সত্যি 5 মিনিটও লাগলো না। 3 মিনিটের মধ্যেই ড্যানিয়েলের সেলফোন বেজে উঠল। ওর মুখ চোখ একেবারে পাল্টে গেল। হ্যালো, হোয়াট, ওয়েন, কন্ডিশন? ও মাই গড। ওকে ওকে, আই উইল কল ইউ, শিওর। ড্যানিয়েল কয়েক সেকেন্ড থম মেরে থাকলেন, তারপর কেটে কেটে বললেন, ভেরি ব্যাড নিউজ। প্রফেসর ডেভ কাল রাতে 3টায় সেন্ট ভিনসেন্ট হসপিটালে অ্যাডমিট হয়েছেন। মাসিভ হার্ট অ্যাটাক, কন্ডিশন বেশ খারাপ, স্ট্রিক্টলি আন্ডার অবজারভেশন রাখা হয়েছে, টোটালি আনকনসিয়াস। হার্ট অ্যাটাক? হাউ ইজ ইট পসিবল? ওর হার্টে কোনো গোলমালের কথা কখনো শুনিনি। পরশু সন্ধে, মানে এখানকার সময় সকালে, ওর সঙ্গে কথা হলো। হি ওয়াজ এক্সাইটেড। ওর অ্যাসোসিয়েট জন কেরি আজ সকালেও জানালো প্রাণতোষ ওকে কাল সন্ধে গাড়ির ব্যবস্থা করতে বলেছে। কি বলছেন ডাক্তাররা? বলছে 24 ঘন্টা না কাটলে কিছুই বলা যাবে না, তবে বেস্ট পসিবল ট্রিটমেন্ট চলছে। ড্যানিয়েল, আমরা এখনই হাসপাতালে যেতে চাই। ওকে, চলুন। সঞ্জয় মেশো বিড়বিড় করে বললেন, আমাদের ইউএমএসের মেডিকেল ইউনিট সবচেয়ে ওয়েল ইকুইপড। ডক্টর দেব ইউএমএসের গ্রেট 1 সায়েন্টিস্ট। সেন্ট ভিনসেন্টে ভর্তি করলো কেন? এদেশে গ্রীষ্মকালে অন্ধকার নামে 8:30-9টায়। এখনো ঝলমলে রোদ, মেঘহীন চকচকে নীল আকাশ, চোখ জুড়োনো সবুজ প্রকৃতি আর ছবির মতো পরপর বাড়ি পথের দুপাশে। সঞ্জয় মেশোর গাড়িতে আমাদের লাগেজ তুলে দেওয়া হয়েছে। রাতে ওদের বাড়িতেই থাকছে। ড্যানিয়েলের এক অ্যাসিস্ট্যান্ট প্রাণতোষ দেবের বাড়িতে অপেক্ষা করছেন। লোকাল পুলিশ স্টেশন থেকে স্পেশাল লক নিয়ে এসে বাড়ি লক করে দিয়ে যাবেন। প্রতিবেশিনী মার্গারেটকে একথা জানিয়েই এসেছি। হাইওয়েতে ওঠার পর ডান দিকে বিশাল ইন্ডিয়ান লেক, টলটলে সুনীল জল, এত বড় যে স্পিড বোটগুলোকে পিঁপড়ের মতো লাগছে। টিনামাসি বলল, এই লেক থেকেই উস্টার, ক্রসবেরি, গ্রাফটন শহরে জল সরবরাহ করা হয় ট্রিটমেন্ট করার পরে। আমরা এলাম সেন্ট ভিনসেন্ট হসপিটালে।
হাসপাতাল না 5 স্টার হোটেল? সাথে কি আর আমাদের দেশের মানুষ নিঃসঙ্গতা ভোগ করেও এদেশে পড়ে থাকে? সুপারের ঘরখানা দেখবার মতো কি নেই? বর্ষিয়ান ডাক্তার, ওর কাছ থেকে জানা গেল কাল রাত 3:15 প্রফেসর দেবকে মোবাইল রেস্কিউ ভ্যান এনে ভর্তি করিয়েছে। তখন উনি টোটালি আনকনশিয়াস। প্রচণ্ড ঘাম হচ্ছিল, ঘামে স্লিপিং স্যুট ভিজে গিয়েছিল। সঙ্গে সঙ্গে ওকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়া হয়, তারপর ICCUতে রাখা হয়। ইন্ট্রাভেনাস মেডিসিন, কার্ডিয়াক মনিটরিং চলছে। এখনও কন্ডিশন যথেষ্ট ক্রিটিক্যাল। একটাই আসার কথা, উনি ট্রিটমেন্টে রেসপন্ড করছেন। কৌতূহল হচ্ছিল। মামার প্রশ্ন আমার মনের কথাই বলল। ডোন্ট মাইন্ড, একটা কৌতূহল হচ্ছে, মোবাইল সার্ভিসে ইনফরমেশন পৌঁছলো কি করে? যে কন্ডিশনে উনি অ্যাডমিটেড হয়েছেন, ফোন করার অবস্থায় তো ছিলেন না, আর প্রতিবেশী কেউ এখনও এই খবরটা জানে না। আমাদের এখানে একরকম সিঙ্গেল পার্সনদের এমার্জেন্সি সিচুয়েশনের জন্য একটা বিশেষ নেটওয়ার্কিং আছে। যারা একা একটা বাড়িতে থাকেন তারা প্রায় সকলেই এই নেটওয়ার্কের গ্রাহক। তাদের কাছে সাধারণ ফোন ছাড়াও SOS ফোন থাকে। সেই ফোনেই একটা বোতাম থাকে, সেই বোতাম টিপে দিলেই 1 সেকেন্ডের মধ্যে সার্ভিস পৌঁছে যায়। সবচেয়ে কাছের রেস্কিউ ভ্যান কয়েক মিনিটের মধ্যেই ছুটে আসে। ওই রেস্কিউ ভ্যানে সিকিউরিটি, ফায়ার ফাইটিং থেকে শুরু করে সমস্ত মেডিকেল অ্যারেঞ্জমেন্ট থাকে। রেস্কিউ পার্সোনালরা যে কোনো পরিস্থিতিতেই মোকাবিলা করতে পারেন। কিন্তু বাড়ি নিশ্চয়ই ভিতর থেকে লক করা ছিল। থাকলেই বা ওটা কোনো ব্যাপার না, ওদের কাছে মাস্টার কি থাকে, তা দিয়ে যে কোনো লকই খোলা যায়। এখন একবার প্রফেসর দেবকে দেখা যাবে? সুপার একটু ইতস্তত করে বললেন, মানে এরকম পেশেন্টকে ওর একজন মানে। কথা শেষ হলো না। চেম্বারের দরজা খুলে একজন যুবক ঢুকে পড়ল। চুল উস্কো খুস্কো, চোখে মুখে ক্লান্তির ছাপ। হাই, আমি পিনাকি। আপনারা কি ইন্ডিয়া? হ্যাঁ, আমি তোমার কাকার বন্ধু JB মুখার্জি। তোমার কাকার বাড়িতেই উঠেছিলাম, ওখান থেকে খবর পেয়ে আসছি। সরি আঙ্কেল, আমার ফোনে সকাল থেকে কয়েকটা মিসড কল হয়েছে, বোধহয় আপনারাই কেউ করেছিলেন, কিন্তু আমি হসপিটালে ব্যস্ত থাকায় ধরতে পারিনি। সাইলেন্ট মোডে ছিল। মেন্টালি এত আপসেট ছিলাম, কল ব্যাক করিনি। করা উচিত ছিল। তবে জন আমায় যখন ফোন করেছিল ওকে বলেছিলাম আপনাদের জানিয়ে দিতে। তুমি কখন খবর পেয়েছো? আমায় এরা ফোন করেছিল 8টায়। আমি তখন জাস্ট ল্যাবরেটরিতে ঢুকে কাজে বসেছি। আমরা কাজ থাকলে রবিবারেও আসি। কাকা জেনারেলি 9টায় ঢুকতেন। জন ছিল, খবর পেয়েই ছুটে এসেছি। সো শকিং, কান্ট বিলিভ। এখন কন্ডিশন কেমন? ভালো না আঙ্কেল, অবশ্যই এদেশের ট্রিটমেন্ট আউটস্ট্যান্ডিং। দেখা যাক। চলো বাইরে গিয়ে কথা বলি। থ্যাংক ইউ ডক্টর। হসপিটালের বাউন্ডারির বাইরে ছোট ছোট কফি শপ আছে। সঞ্জয় মেশো কফির অর্ডার দিলেন। মামা একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়লেন। নির্মল বাতাস একটু হলেও দূষিত হলো বটে, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোমার সঙ্গে প্রাণতোষের কবে দেখা হয়েছিল? কাল রাতেই কাকার বাড়িতে একসঙ্গে ডিনার করলাম। আপনাদের ফ্লাইট যে সকালে নামছে খেয়াল ছিল না আমাদের। কাকা নিজে থেকেই বললেন, তুই কি করে পৌঁছাবি? তাহলে তোকে রাত 2-2:30 এখান থেকে গাড়ি নিয়ে যেতে হবে। তারপর জনকে ফোন করে বললেন। জন ও নিউ ইয়র্কের বন্ধুকে ফোন করে গাড়ির ব্যবস্থা করলো, সেটা আমাদের জানিয়েও দিল। হ্যাঁ, তোমাকে এয়ারপোর্টে না দেখে খুব অবাক হয়েছি। এনিওয়ে, কাল কটা পর্যন্ত ছিলে প্রাণতোষের বাড়িতে? 10:30। কাকা 11টায় শুতে যান। কিছু মনে করো না, তুমি কাকার ওখানে থাকো না কেন? এদেশে এসে প্রথমে কয়েক মাস আমি কাকার বাড়িতেই ছিলাম। তারপর বুঝতে পারছিলাম কাকার একটু অসুবিধে হচ্ছে। এত বছর একা থাকার অভ্যেস কিছু কিছু হ্যাবিট গ্রো করে যায়। এই যেমন ধরুন কিচেন, টয়লেট শেয়ারিং, এই আর কি। স্কলারশিপ চালু হয়ে যাওয়ার পর আমি ইউএমএসএ হোস্টেল চেয়ে অ্যাপ্লাই করলাম। অ্যাকোমোডেশন হয়ে গেল, দেখলাম কাকা বাধা দিলেন না। অবশ্য সপ্তাহে 2-3 দিন কাকার বাড়িতে ডিনার আমার বাধা। অসম্ভব ভালোবাসেন আমাকে। খুবই স্বাভাবিক, তুমি একমাত্র ভাইপো, তুমি ছাড়া ওর আছেই বাকে। বাই দ্য ওয়ে, প্রাণতোষের ল্যাবে কি তুমি আর জন? না না, কাকাকে ধরলে 6 জনের টিম। কাকা 1 নম্বরে, নেক্সট টু হিম জন, রিসার্চ অ্যাসোসিয়েট। তারপর 2 জন সিনিয়র রিসার্চ ফেলো, দুজনেই ইন্ডিয়ান, করণ দেশমুখ আর তারা গণেশন। আমি আর টেড কেনেডি জুনিয়র রিসার্চ ফেলো র্যাঙ্কের। তোমাদের এখনকার রিসার্চের সাবজেক্টটা কি? বেশ কমপ্লিকেটেড, অনেক দিন ধরেই চলছে। হানি বি মানে মৌমাছি আর গরুর জিন ইঞ্জিনিয়ারিং। মৌমাছির জিন গরুর জিনে ইমপ্ল্যান্ট করলে দুধের সুইটনেস এবং ফুড ভ্যালু দুটোই অনেকটা বেড়ে যাবে। ডায়াবেটিক পেশেন্টদের দারুণ ডায়েট হতে পারে, এটাই কাকার থিওরি।
বাহ, ইন্টারেস্টিং। হ্যাঁ, জন হার্ভার্ড ইউনিভার্সিটিতে ছিল। কাকা ওকে বছরখানেক হলো নিয়ে এসেছেন। কথা বলে খুব ভালো লেগেছিল। একজন রিসার্চ অ্যাসোসিয়েটের পোস্ট ভেকেন্ট ছিল। জন ইজ এ নাইস পার্সন, কোনো ইগো নেই, সবার বন্ধু। যোগু মামা ফুরিয়ে যাওয়া সিগারেটটা ফেলে দিলেন টুস্কি মেরে। তারপর আচমকা বললেন, পিনাকি, কাকার হার্ট অ্যাটাক সম্পর্কে তোমার কি মনে হয়? নর্মাল? আমি কিছুই বলতে পারবো না আঙ্কাল। কাকা কাল রাত পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ছিলেন। আমায় গেট পর্যন্ত এগিয়েও দিতে এসেছিলেন কথা বলতে বলতে। তোমার গাড়ি ছিল? ওটা কাকারই গাড়ি, দুটো গাড়ি ওনার। আমি একটা ইউজ করতাম, উনি দিয়েছিলেন। প্রাণতোষের লাইফস্টাইল? অ্যাবসলিউটলি নর্মাল। টাইম মেপে খেতেন, খুব কম খেতেন, কোনো নেশা ছিল না। অদ্ভুত, সেই লোকের হঠাৎ এরকম ম্যাসিভ হার্ট অ্যাটাক। তোমার অবাক লাগছে না? আমার বিশ্বাসই হচ্ছে না আঙ্কাল। তবে কাকার মধ্যে একটা চোরা টেনশন ছিল। টেনশন? কেন? যে রিসার্চ প্রজেক্ট নিয়ে আমাদের টিম কাজ করছে তার ভায়াবিলিটি নিয়ে অনেকের সন্দেহ ছিল। সায়েন্টিস্টদের গভর্নিং বডি মিটিংয়ে বলা হয়েছিল অ্যাবসার্ড। কাকা ইউনিভার্সিটির সঙ্গে বেশ লড়াই করে প্রজেক্টটা নিয়ে এসেছেন। ইউএমএস প্রচুর টাকা খরচ করে যাচ্ছে প্রায় 7 বছর ধরে। আমার এখানে আসার আগে থেকেই যখন যা চাওয়া হয়েছে দিয়েছে। প্রজেক্ট রিনিউ করেছে, কিন্তু ফাইনাল সাকসেস কিছুতেই আসছে না। সেই নিয়ে কাকা নিজের মনেই মাঝে মাঝে বলতেন, হবে তো। একটা সন্দেহ দেখা দিয়েছিল বোধহয়। এটা ছাড়া কাকার মধ্যে আর কিছু দেখিনি। ঠিক আছে, তুমি থাকো, আমরা চলি। আমাদের সমস্যা দেখেছ? এই বন্ধুটি অনন্তবাবু কফি খেয়েও কেমন ঢুলছেন। যে কোনো সময় টুল থেকে পড়ে যাবেন। অনন্তবাবু, ও অনন্তবাবু। হ্যাঁ হ্যাঁ স্যার, আমায় কিছু বললেন? আগে হ্যাঁ স্যার। ঘুম পাবে, কিন্তু এখন ঘুমোবেন না। বায়োলজিক্যাল ক্লক ম্যাচ করেনি। এখন ঘুমোলে সারা রাত জেগে থাকতে হবে। ওকে স্যার। অনন্তবাবু উঠে আড়মোড়া ভাঙলেন। চলুন। আঙ্কাল, কাকার বাড়িটা কি এখন লকড থাকবে? হ্যাঁ, পুলিশ করেছে। এই যে ড্যানিয়েল, এটা ওদের ডিসিশন। কেন বলো তো? না, আমার কিছু টুকটাক পেপার আছে ও বাড়িতে, তেমন জরুরি কিছু নয় অবশ্য। সঞ্জয় মেশুদের বাড়ি খোদ উড়স্টারে। আরও চমৎকার জায়গা। এরা বলে 7 হিলস সিটি। পাহাড়ের মাথায় সবুজ পাইন বনের ফাঁকে ফাঁকে উঁচু নিচু রাস্তায় দোতলা সব বাংলো। 3 শাওনি রোড। মিন্টু আর পলাশ চলে গেছে হসপিটাল থেকে। সঞ্জয় মেশু ফোন নাম্বার রেখেছে, কাল সকালে ফোন করবে। ড্যানিয়েলও জংলা সবুজ গাড়ি নিয়ে ফিরে গেছেন। ওর ফোন নাম্বারও মেশুর কাছে আছে। কোনো খবর এলে জানাবেন বলেছেন। এখন বিকেল 7টা বাজে, গোধূলি বেলা। কম্পাউন্ডের লনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছি। হ্যাঁ, কি নিসর্গ! এই বাড়িটা একেবারে হিল টপে, বহু নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। সবুজ বনের মধ্যে দিয়ে হাঁকা পাকা পথ গেছে। সূর্যের মধুর আলো গাছেদের মাথায় আবির খেলছে যেন। আকাশেও কমলা রঙের খেলা। কোনো কোলাহল নেই, নিস্তব্ধ, নিথর। হাওয়ায় পাতা নড়ার সনসন শব্দ পর্যন্ত শোনা যায়। অপার শান্তি। কুঁই কুঁই করে একগুচ্ছ ছোট্ট পাখি গাছগুলোর এডালে ওডালে খেলা করছে, অনেকটা ফিঙে যাদের। আকাশ দিয়ে পাখির বলাকা ডানায় রং মেখে উড়ে যাচ্ছে। কি টুকলু, তুমি যে একেবারে মোহিত হয়ে গেছো। কি হলো? সমস্যা, বুঝলে, গভীর সমস্যা। সমস্যা? কি সমস্যা? হ্যাঁ, বাথরুমে জলের কোনো মানে পাত্র নেই, শুধু টয়লেট পেপার। বুঝলে, আমার একটু বেগ দিচ্ছে। কি করব বুঝতে পারছি না। কি করবেন? জসমিন দেশে জদাচার। ওরস্টারে টয়লেট পেপার ব্যবহার তো করতেই হবে। আর কি মেরো না, একবার টিনে ম্যাডামকে বলি। বলুন না, ছোট ইয়েটিয়ে যদি পান। অনন্ত সরখিল এক প্রকার হন্তদন্ত হয়ে বাড়ির মধ্যে ঢুকে গেলেন। যোগু মামা কোথায়? বাড়ির ভিতরে ঢুকেছেন না? ওই তো সবুজ ঘাসের ঢাল বেয়ে নিচের দিকে নামছেন। অনেকটা নেমে গেছেন। হঠাৎ দেখলাম পাহাড়ি পথ বেয়ে একটা সিলভার গ্রে রঙা মার্সিডিজ ঠিক মামার সামনে এসে দাঁড়িয়েছে। দুজন বেশ তাগড়া শ্বেতাঙ্গ নেমে এলো, মামার সঙ্গে কথা বলছে। কারা এরা? নৈশব্দের মাঝে
ওদের কথাও তো শোনা যাচ্ছে। আমি নামতে শুরু করেছি। Are you Professor Mukherjee? Yeah, you? We are from Harvard University. We have come to take you. What? Now? Why? We have been instructed, so please come. Impossible. My lecture is on the day after tomorrow. I'll call them tomorrow morning. No, sir. Come. এ কি লোক দুটো মামার হাত ধরছে কেন? মামা, মামা! আমার চিৎকার শুনে মামা ফিরে তাকিয়েছেন। লোক দুটো মামাকে টানতে শুরু করেছে, গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। প্রাণপণে চেঁচিয়ে উঠলাম, মামা! I'm coming! Somebody save him! Kidnapping! Kidnapping! Come, Tuklu. Come, here. Sanji, Daniel, come with the gun. Arrest these guys. লোক দুটো আমাকে দেখে থমকে দাঁড়িয়েছে। একজন পকেটে হাত দিয়েছে। হে কি, ওকে রিভলভার বার করছে। ওদিক থেকে একটা বড় গাড়ি এদিকে আসছিল, সেটাও দাঁড়িয়ে গেছে। দুজন যুবক নেমে এলো। What happened? লোক দুটো মামার হাত ছেড়ে দিয়েছে, দৌড়ে গিয়ে মার্সিডিজে উঠে পড়ল। সাঁ করে গাড়িটা বনের পথে নিমেষে উধাও হয়ে গেল। খুব খারাপ লাগছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে, বুঝলি? সামনে চায়ের কাপ, হাতে জ্বলন্ত সিগারেট। আমরা দুজন বসে আছি সঞ্জয় মেসোদের বাড়ির ছোট্ট সবুজ বাগানে। কাছে দূরে পাহাড়ের মাথায় গায়ে বাংলো, পাইন আর ঝাউবনে পাখিদের নানা শীষধ্বনি। মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস বইছে। ওয়েদার ফোরকাস্টে কাল টিভিতে বলেছে ওয়েস্টারে আজ বিকেলে থান্ডারস্টর্ম হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। মন কেমন করা আজকে সকাল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি মামার দিকে। যোগু মামা চায়ের কাপে চুমুক দিলেন, উদাস গলায় বললেন, আমাদের জন্য টিনা সঞ্জয়দের ফ্যামিলি লাইফ ডিস্টার্বড হয়ে গেল। ডিস্টার্ব হয়ে গেল? হ্যাঁ, নাম্বার 1, ওদের ছুটি সামনের বৃহস্পতিবার থেকে আমাদের নিয়ে বেড়াবে। তার জন্য দুজনেই গত শনি রবি ফুল ফ্লেজেড অফিস করেছে। এদেশে যখন তখন ছুটি পাওয়া যায় না, ঘড়ি বাঁধা জীবন। অথচ আমরা গতকাল থেকে ওদের ঘাড়ে এসে পড়লাম। আচ্ছা, বুধবার পর্যন্ত কি আমাদের ডক্টর দেবের বাড়ি থেকে যাওয়ার কথা ছিল? অবভিয়াসলি, আমার বস্টনের প্রোগ্রাম প্রাণতোষী নেগোশিয়েট করেছে। নাম্বার 2, আমি যে কারো টার্গেট হয়ে গেছি এটা ফ্যাক্ট। প্রথমে গ্যাস স্প্রে, তারপর গাড়িতে তুলে গুম করার চেষ্টা। আমরা এই বাড়িতে আছি মানে যারা আমায় টার্গেট করেছে তারা এই বাড়িটাকেও হয়তো টার্গেট করেছে। দে আর আন্ডার থ্রেট। ওদের ছোট্ট মেয়েটা আছে। আমি রিয়েলি ডিস্টার্বড। কিন্তু তোমাকে হঠাৎ টার্গেট করলো কেন? এখনো ঠিক বুঝতে পারছি না। প্রাণতোষের হার্ট অ্যাটাক হলো, তারপরেই আমার উপর অ্যাটাক। আচ্ছা মামা, কাল হার্ভার্ডে তুমি অ্যাটমিক এনার্জি নিয়ে পেপার যে পড়বে, সেই পেপারে এমন কি কিছু থাকছে যা এদেশের সায়েন্টিস্টদের কোনো চ্যালেঞ্জের সামনে দাঁড় করাবে? চ্যালেঞ্জ? যোগু মামা বেশ কয়েক মুহূর্ত ভাবলেন, তারপর তার চোখ দুটো একটু যেন চকচক করে উঠল। তোর অনুমান বোধহয় ঠিক। আমি মেইলে আমার পেপারের সিনপসিস প্রফেসর টমাস দাভেকে লিখে পাঠিয়েছিলাম, অ্যাপ্লাইড ফিজিক্সের চিফ সায়েন্টিস্ট। ন্যাচারালি উনি সেটা সমস্ত বিজ্ঞানী মহলে, মানে যারা সেমিনারে পার্টিসিপেট করছেন, তাদের পাঠিয়েছেন। তোর নিশ্চয়ই মনে আছে সান্দাকফুতে আমি এই বিষয়টা নিয়ে গবেষণা করছিলাম, থোরিয়াম অ্যাজ অল্টারনেটিভ সোর্স অফ অ্যাটমিক এনার্জি। ওই ম্যাসাকার হওয়ার পরও গত কয়েক মাস ধরে অন্য জায়গায় নতুন করে ল্যাবরেটরি স্টার্ট করে কাজ করে গেছি। ফাইনাল পয়েন্টে এসে গেছি। এই পেপার পড়া মানে এর বাস্তবতা নিয়ে আর প্রশ্ন থাকবে না, রেজিস্টার্ড হয়ে যাবে, চুরিও করতে পারবে না। সুতরাং যারা কালকে ওই অ্যাটমিক এনার্জি সেমিনারে আসছে তাদেরই কেউ নিশ্চয়ই লোক ফিট করেছে যাতে ওই পেপার তুমি পড়তে না পারো। রাইট, কিন্তু আমরা কবে আসছি, কোথায় থাকছি, সেটা টমাস দাভে ছাড়া আর কারো জানা সম্ভব নয়। ওরেস্টারে ওদের লোক নিশ্চয়ই আছে, সে আমাদের গতিবিধি জানে নিশ্চয়ই। গুড লজিক, এই অ্যাঙ্গেলে ভাবিনি। যোগুদা, টুগলু,
কি হলো, তোমরা বাগানে কি করছো? ব্রেকফাস্ট রেডি? সঞ্জয় মেশো ইতিমধ্যে নিচে নেমে এসেছেন। সঞ্জয়, তোমাদের স্কেডিউল কি? কে ছুটি নিচ্ছ, কে যাচ্ছ? আপনারা কোথায় যাবেন ঠিক করেছেন বলুন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে চলুন ওপরে চলুন, পরোটা বেগুন ভাজা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। মেশো, অনন্তবাবুকে ডাকো, বুড়ো তো বাড়ি তোলপাড় করে ঘুমোচ্ছিল। কখন তার নাক ডাকা বন্ধ হয়ে গেছে, চা খেয়ে তিনি এখন তৃষার সাথে গেম খেলছেন। এদেশে সব রেডিমেড পাওয়া যায়। মালয়েশিয়া থেকে বানানো পরোটা আসে, ফ্রাইং প্যানে ছেড়ে দিলেই হলো। খাস্তা মুচমুচে অপূর্ব। বেগুনগুলো আসে মেক্সিকো থেকে, কি মিষ্টি আর কি সুস্বাদু। সত্যি একটাও বীজ নেই। অতএব অনন্তবাবু বেসিনে হাত ধুয়ে লেগে পড়েছেন। খেতে খেতে মামা বললেন, আমাদের প্রোগ্রাম ঠিক করার আগে বুঝলে কয়েকটা জরুরি ফোন করতে হবে। হার্ভার্ডের প্রফেসর দাভের নাম্বার দিচ্ছি, ফোন করো, জানাও আমরা পৌঁছে গেছি, কাল কটায় পৌঁছতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, কটায় লেকচার, সব জেনে নিই। আর বাকি ফোন নাম্বারগুলো তোমার কাছেই আছে। হসপিটালে খবর নিতে হবে প্রাণতোষের কন্ডিশন কেমন। ড্যানিয়েলকে জানাতে হবে আমরা ঠিকঠাক আছি। ও কাল থেকে 24 ঘন্টা যে সিকিউরিটির ব্যবস্থা করবে বলেছিল তারা ফাংশন করছে কিনা। পিনাকিকেও একবার ফোন করো, আর মিন্টুর সঙ্গে পরে একবার কথা বলতে হবে। মামা, এবারে একজনই বাকি থাকলো, জন। পিনাকির কাছে সব খবর পেয়েও নিজে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ কিন্তু ও করেনি, হসপিটালেও দেখিনি। ঠিক। সঞ্জয়, তুমি ওর নাম্বারটা পিনাকির কাছে পেয়ে যাবে। প্রফেসর দাভেকে একবারেই পাওয়া গেল। উনি দারুণ খুশি। মামাকে বললেন, আপনার সিনপসিস পেয়ে তো সেন্সেশন পড়ে গেছে। কাল 10টায় পৌঁছতে হবে। কিছু ফর্মালিটি আছে, লেকচার দেওয়ার সময় 11টা। প্রাণতোষের হার্ট অ্যাটাকের খবরটা পেয়ে আমরা খুব আপসেট। ভগবানের কাছে আমরা সবাই প্রে করছি হি উইল গেট ওয়েল সুন। আমরা তো দুশ্চিন্তা করছিলাম আপনি এখানে আসতে পারবেন কিনা। দ্বিতীয় ফোন সেন্ট ভিনসেন্ট হসপিটালে। সুপার জানালেন, প্রফেসর দেব ইজ রিকভারিং, তবে আজকে আইসিসিউতে রাখা হবে। কাল থেকে আশা করছি উনি দেখা করতে পারবেন। সবচেয়ে আসার কথা, সেন্স ফিরে এসেছে, কথা বলছেন অল্প স্বল্প। আর তৃতীয় ফোন ড্যানিয়েলকে। ড্যানিয়েলের প্লেন ড্রেস সিকিউরিটি কাল রাত থেকেই আমাদের আশেপাশে ছড়িয়ে আছে, কাজেই নো টেনশন। যখন আমরা বেরোবো ওকে তার আধ ঘন্টা আগে জানিয়ে দিলেই হবে। ও গাড়ি নিয়ে উইথ প্লেন ড্রেসড ফোর্স সঙ্গে থাকবে। পরোটা পর্ব শেষ করে সামনে ধোঁয়া ওঠা কফি। উফ, অনন্তবাবু অবশ্য এখনও ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। মামা অনেকটা শান্ত, কফিতে হালকা চুমুক দিয়ে বললেন, এখনো পর্যন্ত সবকটাই পজিটিভ নিউজ। প্রাণতোষের খবরটা শুনে মনটা চনমনে হয়ে গেল। সুতরাং আজ আমরা প্রথমে ইউম্যাস যাব, ইউনিভার্সিটিতে প্রাণতোষের ল্যাবরেটরি দেখব। তাহলে ভালোই হলো, আমি টিনা দুজনে ওই ক্যাম্পাসে আছি। প্রফেসর দেবের ল্যাবরেটরি থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে গাড়িতে বড় জোর 5 মিনিট লাগবে। আপনাদের নামিয়ে আমরা অফিসে জয়েন করে যাব, কেমন? আপনার কাজ হয়ে গেলে একটা ফোন করে দেবেন ল্যাব থেকে, টিনা বা আমি চলে আসবো। আর টুকলু, তবু ওই এক্সট্রা চাবিটা রাখো, যদি হঠাৎ কোনো কারণে বাড়ি ফিরে আসতে হয় তখন লাগবে। যাক, এতক্ষণ একটা অপরাধ বোধে ভুগছিলাম। তৃষা কোথায় থাকছে? ওকে নিয়ে ভাববেন না যোগুদা, টিনা এখনই ওকে গোপাদির কাছে রেখে আসবে। ও রোজ বাংলা শেখে গোপাদির কাছে, এখন তো সামার ভ্যাকেশন চলছে। তৃষা অনন্তবাবুর ন্যাওটা হয়ে পড়েছে কিছুক্ষণের মধ্যেই। বেশ কয়েকবার খেলায় হারিয়েছে জেঠুকে, বেচারি একা, সঙ্গী পায় না। নো তৃষা, ইউ আর এ গুড গার্ল। জেঠু কাজে বেরোবেন, যাও রেডি হয়ে নাও, মা তোমায় নিয়ে যাচ্ছে, কুইক। হ্যাঁ, কিন্তু ভাবছি। ডোন্ট ওরি যোগুদা, টিনা যে গাড়িটা নিয়ে বেরোবে সেটা খুব কম চলে, কেউ চিনতে পারবে না। তাছাড়া ড্যানিয়েলের সিকিউরিটির লোক আছে, ওয়াচ রাখছে। ঠিক আছে, টিনা ঠিকঠাক ফিরে এলে তবে আমরা বেরোবো। ড্যানিয়েলকে বলে দাও 45 মিনিটস পরে বেরোচ্ছি। ওকে যোগুদা। তারপর দুজনকে ধরো, পিনাকি আর জন কেরি। পিনাকি জানালো একই খবর, ডক্টর দেব ইমপ্রুভিং। ও আজকেও ল্যাবে যাচ্ছে না, হসপিটালে থাকছে। মামা বললেন, থ্যাঙ্কস, আমরা কিছু কাজ সেরে হসপিটালে ফিরছি। ঠিক আছে আঙ্কেল, চিন্তা করবেন না, কাকা ভালো হয়ে উঠবেন। জানেন, একটা বাজে প্রবলেমে পড়েছি। কাল রাতে হস্টেলে অন্য বন্ধুর সঙ্গে বেড শেয়ার করে থাকতে হয়েছে। কেন, কি হলো?
আর বলবেন না, মাথা ঠিক ছিল না। আমার সাইড ব্যাগটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। ওর মধ্যে ল্যাপটপ, কাগজপত্র, আমার রুমের চাবি, কাকার বাড়ির এক সেট চাবি সব ছিল। কাল বিকেলে খেয়াল হলো, জনকে জিজ্ঞেস করলাম ল্যাবে কি ফেলে এসেছি। ও বললো না। তাই কাকার বাড়ি ঢোকা যাবে কিনা আপনাকে বলেছিলাম। তারপর মনে পড়লো পরশু রাতে কাকার বাড়ি থেকে ফিরে ওই ব্যাগ থেকে চাবি বের করেই তো রুম খুলেছিলাম। স্ট্রেঞ্জ। হসপিটালে খুঁজে দেখো। আর হ্যাঁ, একটু জনের নাম্বারটা দাও তো, কথা বলি। জন অনেকবার সরি বলল কাল দুপুরে একবার হসপিটালে গিয়েছিল, ল্যাবে কাজের চাপ এবং দুজন লোক কম, তাই বেরোতে পারছে না। তবে টাইম টু টাইম ফোন করে দেবের খোঁজ নিচ্ছে। মামাকে ল্যাবে ইনভাইট করলো, নতুবা বিকেলে অবশ্যই হসপিটালে যাবে। চটপট চান টান সেরে তৈরি হয়ে নিয়েছি। কাল থেকে অনন্তবাবু তোবড়ানো জলের বোতল দিয়ে কাজ সারছেন। গ্যারাজে গাড়ির শব্দ। টিনা মাসি নির্বিঘ্নে ফিরে এসেছে। ড্যানিয়েল এবার বেল টিপছে। সঞ্জয় মেশো নেমে পড়লেন, পরপর আমরাও। সব শেষে টিনা মাসি লক টেনে দিল। পিটপিট করে বৃষ্টি শুরু হয়েছে, সাথে দমকা বাতাস। পাহাড় থেকে নেমে চওড়া সড়কে দুবার পাক খেয়েই ঢেউ খেলানো সবুজ প্রান্তর, চারিদিকে বাউন্ডারি। চারতলা বিল্ডিংয়ের গায়ে জল জলের সাইনবোর্ডে লেখা ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস। পাশ দিয়ে বিরাট গেট। সঞ্জয় মেশো বললেন, এটাই আমাদের অফিস। ওই যে ছোট ছোট দোতলা বাড়ি, ওইগুলো কয়েকটি ডিপার্টমেন্ট, আর একতলার যে বাংলোগুলো দেখছেন কয়েকজন সায়েন্টিস্টের ল্যাব। ড্যানিয়েলের গাড়ি ভেতরে ঢোকেনি, ও আজ উর্দিহীন। আমাদের গাড়িতে উঠেছে। আমাদের চারজনকে নামিয়ে মেশোরা চলে গেল। ডান দিকে ল্যাব, 3-4 জন কাজ করছে। বাঁ দিকে পরপর দুটো চেম্বার, একটা ফাঁকা। একটি ভারতীয় মেয়ে এসে জনের চেম্বারের দরজা খুলে দিল। বছর 45 বয়স, টাক মাথা, গোল গাল, হাসি খুশি চেহারা। জন কম্পিউটারে কাজ করছিলেন। আমাদের দেখে উঠে দাঁড়ালেন। হাই। মামা নিজের পরিচয় দিলেন। আমাদের সঙ্গে হ্যান্ডশেক হলো। ড্যানিয়েলকে পরিচয় করালেন টমাস দাবের ছাত্র হিসেবে। মামাকে বস্টন থেকে নিতে এসেছে। চলো তোমাদের ল্যাবটা একটু ঘুরে দেখাই। এই তোমরা কফি খাবে? কফি হাতে আমরা ঘুরছি। এখানে তো বিচিত্র সব যন্ত্র, নানা চেহারার মাইক্রোস্কোপও আছে দেখছি। রিসার্চ সাকসেসফুল হবে কি জন? আই এম নট হোপফুল। আমার মনে হচ্ছে আমরা বুনো হাঁসের পেছনে ছুটছি। ইজ ইট সো? ড্যানিয়েল ল্যাবরেটরির শেষ প্রান্তে টয়লেটের দিকে গেল। টয়লেটের আগে টেবিলের স্তূপাকৃতি ফাইল, কাগজও রয়েছে প্রচুর। চলো জন, ভেতরে বসি। চলো। আচ্ছা, তোমরা কি এখন এখান থেকে কি হসপিটালে যাবে? হ্যাঁ, কারণ বিকেলের মধ্যে প্রফেসর দাভের বাড়িতে পৌঁছতে হবে। আর তোমার সঙ্গীরা? ওরা দুজন থেকে যাবে। প্রফেসর মুখার্জি, আমি তোমাকে ডিনারে ডাকবো ভেবেছিলাম। প্রফেসর দেব তোমার কথা অনেকবারই বলতেন। উনি অসুস্থ, আর তুমি হচ্ছে আমাদের গেস্ট। আরে না না, এরকম পরিস্থিতি হবে কেউ কি ভেবেছিল? একটা কথা বলবো, আমার ফ্ল্যাট খুব কাছেই। তুমি যদি আমার সঙ্গে আজ লাঞ্চ করো, আমি ভীষণই খুশি হব। তবে ব্যাপারটাকে অন্যভাবে নিও না। তোমার বন্ধুদেরও ডাকতাম, কিন্তু আমি একাই থাকি, লিমিটেড রিসোর্স। তারপর লাঞ্চ সেরে সিম্পল, তোমায় আমি হসপিটালে নামিয়েই দেব। ওরা বরং নিজেদের মতন ঘুরে ওখানে পৌঁছে যাক। যোগু মামা 1 সেকেন্ডে ভেবে বললেন, ওকে, 4টের মধ্যে কিন্তু হসপিটালে পৌঁছতে হবে। নো প্রবলেম, আমি তাহলে গাড়ি নিয়ে আসছি। জাস্ট 2 মিনিট ওয়েট করো। জন বেশ উৎসাহের সঙ্গে টেবিল থেকে চাবির রিং নিয়ে বেরিয়ে গেলেন। যোগু মামা 1 সেকেন্ড আমাদের দিকে তাকালেন, তারপর অতি দ্রুত উল্টো দিকে চলে গেলেন। জনের সিটে বসে টেবিলের ড্রয়ার টানলেন। হাতাড়ে হাতড়ে কিছু একটা বের করে চট করে পকেটে ঢোকালেন। একটা চাবির রিং অনন্তবাবুর হাতে দিয়ে বললেন, পকেটে ঢোকান, কুইক। পিনাকিকে দেবেন। অনন্ত সরকার একেবারে ভ্যাবাচাকা খেয়েও সামলে নিলেন নিজেকে। ঢুকলো। ড্যানিয়েল কোথায় গেল রে? তখনই ড্যানিয়েল ঢুকলো, ভাবলেশীন মুখে বলল, আপনি যা বলেছিলেন তাই পেয়ে গেছি, প্রিন্ট নিয়ে নিয়েছি। গুড। শোনো, আমি জনের সঙ্গে লাঞ্চে যাচ্ছি। ইয়েস স্যার। জন ফিরে এসেছে। ও বলল, চলুন প্রফেসর। জাস্ট ওয়েট ফর আ মিনিট। আমার রিলেটিভ এখানেই সার্ভিস করে, ডেকেছি, আসছে। মেশোর গাড়ি এসে গেছে। আমরা 3 জন উঠে বসলাম। মামা জনের হন্ডা সিটিতে। দুটো গাড়ি পরপর মেন গেটের সামনে। ড্যানিয়েল সঞ্জয় মেশোকে থামাতে বলল। টুক করে নেমে গেল।
আমাদের গাড়ি বাঁ দিকে ঘুরল। তার আগেই জনের হন্ডা সিটি ডান দিকে রাস্তায় মিলিয়ে যাচ্ছে। গাছগাছালিতে ছায়াছন্ন একেবারে মনোরম পথ। দুধারে নিটোল বাগান ঘেরা ছোট মাঝারি সব বাড়ি রয়েছে। প্রায় 10 মিনিট যাওয়ার পরে জনের গাড়ি থামল। এসো প্রফেসর, এটাই আমার ফ্ল্যাট। বাহ, ভারী সুন্দর। একা থাকো? হ্যাঁ, উপায় নেই। বউ বস্টনে স্কুলে পড়ায়, ছেলে ওই স্কুলেই পড়ে। উইকেন্ডে আমরা প্রায়ই মিট করি আর কি। ওরা আসে? ভাইস ভার্সা। প্রফেসর, একটা চিল্ড কোক খান কেমন? নো থ্যাঙ্কস, চলো তোমাকে লাঞ্চ রেডি করতে সাহায্য করি। কোনো তাড়া নেই প্রফেসর, আপনাকে যখন পেয়েছি তাই ঠিক করেই ফেলেছি যে আজ না হয় সারাদিন আপনার সঙ্গেই গল্প করব। সো নাইস অফ ইউ। আমিও আজ অনেকটা রিল্যাক্সড। খেয়ে দিয়ে বিকেলের দিকে হসপিটালে যাব। কোথাও যাব না স্যার। মানে খুবই সিম্পল। আজ দিন রাত অর্থাৎ পরবর্তী 24 ঘন্টা আপনি আমার সঙ্গেই কাটাবেন। হোয়াট? হ্যাঁ প্রফেসর, কাল সকাল 10টায় আপনাকে ছেড়ে দেবো। আপনার রিলেটিভের বাড়ি না হয় পৌঁছে দেবো। ব্যাস, আমার অ্যাসাইনমেন্ট তাহলেই শেষ। তুমি কি বলতে চাইছো? কাল 10টায় হার্ভার্ডে আমার স্পিচ। সেই জন্যই তো এখানে থাকবেন। এত সোজা কথাটা বুঝতে এত সময় লাগছে কেন আপনার? সত্যি আপনি বড্ড ভালো লোক। নইলে একা একা কখনো আমার সঙ্গে চলে আসতেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে জন? এর ফল তুমি জানো? কি হবে? আপনি কমপ্লেন করলে তদন্ত হবে, বড়জন আমায় সাসপেন্ড করবে, তাই তো? আই কেয়ার আ ফিক। প্রমাণ করবে কি করে? বলুন। ফিজিক্যালি অ্যাসল্ট তো করছি না আপনাকে। আমি এক্ষুনি বেরিয়ে যাব। দেখি তুমি কি করে আটকাও। ঠিক খুঁজে নেব। আর বোকামি করবেন না প্লিজ। 20 মাইলের মধ্যে কোনো শপ বা অফিসও নেই। এটা গ্রাফটন শহর। এখন সবাই কাজে বাড়ির বাইরে। এদিকে মরলেও কেউ এগিয়েও আসবে না। তাছাড়া শুধু এরকম ঝামেলা করলে। একটু থেমে জন হঠাৎ কঠিন গলায় বলল, আমায় ওরা একটা রিভলভারও দিয়েছে, এমার্জেন্সির জন্য আর কি। এই দেখুন, বেশি বাড়াবাড়ি করলে এক অচেনা লাশ কয়েকদিন পরে কোনো একটা লেকে ভেসে উঠবে। আশেপাশে কিন্তু অনেকগুলোই লেক আছে। যোগু মামা ঠান্ডা চোখে জনের দিকে তাকালেন, বললেন, তাহলে একটা কোক দাও, গলাটা একটু শুকিয়ে গেছে। আচ্ছা, তুমি এই অ্যাসাইনমেন্টটা নিলে কেন? মানি, সিম্পলি ফর মানি। দে অলরেডি পেড মি $50,000। বাকি 50,000 কাল দেবে। দে টোল্ড মি আপনার পেপার রেজিস্টার্ড হলে আমাদের দেশের নাকি অনেক ক্ষতি হয়ে যাবে। রাইট নাও আমার খুব টাকারও দরকার। ওরা কারা? নামগুলো বলা যাবে না, সরি প্রফেসর। সত্যি ওদের নাম জেনে ফেললে আপনাকে আর বাঁচিয়ে রাখাও যাবে না। সেটা আমি মোটেই চাইছি না আর কি। নিন কোক খান। আমি একটা মিল্কশেক নিচ্ছি। ভালো ডিভিডিও আছে, দেখবেন নাকি? এবার কলিং বেল বেজে উঠল। জন একবার মামাকে দেখল, তারপর সেন্টার টেবিল থেকে রিমোট তুলল। রিভলভার ডান হাতে, বাঁ হাতে রিমোট। মামা ডান দিকে গা ঘেঁষে বসে পিঠে রিভলভার ঠেকালো। রিমোট টিপল। লক খোলার শব্দ। কাম ইন। দুজন লোক, একজনের হাতে ব্রিফ কেস। কে তোমরা, আর কি ব্যাপার? তোমায় বাকি টাকা পেমেন্ট করতে এসেছি। প্রফেসরকে হার্ভার্ডে নিয়ে যাব। এরকম তো কথা হয়নি। পরে ঠিক হয়েছে। এনেছেন? সার্টেনলি। খুলে দেখো। জন রিভলভার পকেটে ঢুকিয়ে হাত বাড়ালো, কোলের উপর রেখে ব্রিফ কেসে চাপ দিল। সঙ্গে সঙ্গে দ্বিতীয় জন সোজা রিভলভার ধরল জনের মাথায়। হাত তোলো। প্রথম জন ওর পকেটে হাত ঢুকিয়ে রিভলভারটা বের করে নিল। চল। অ্যাকশনটা ঘটতে সময় নিল মাত্র 1.5 মিনিট। বাইরে একটা গাড়ি, তার উপরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ড্যানিয়েল। সে মুচকি হাসছে। চক্র, ভিশিয়াস সাইকেল। চক্র? হ্যাঁ, মোটেই আশ্চর্য হব না যদি এই চক্রের সঙ্গে স্টেটসের প্রশাসনের কেউ যুক্ত থাকে। কারণ এরা চায় না পৃথিবীর অন্য কোনো দেশ অ্যাটমিক রিসার্চ করুক। অ্যাটমিক এনার্জির রেডিমেড সোর্স ইউরেনিয়াম মুষ্টিমেয় কয়েকটা দেশেরই আছে। অল্টারনেটিভ সোর্স যদি ফিনান্সিয়ালি ভায়াবল হয় তবে এদের মস্তানি আর থাকবে না।
ওরা জানতো না ম্যাসাকারের পরেও আমি যে রিসার্চ চালিয়ে যাচ্ছি। দাভের মেইল থেকে আমার পাঠানো সিনপসিস পড়ে চক্রের পান্ডাগুলোর মাথা খারাপ হয়ে গেল। সেমিনারে পেপার রেজিস্টার্ড হয়ে গেলে সারা পৃথিবীর সায়েন্টিস্ট মহল জেনে যাবে থোরিয়াম দিয়ে ভারত অ্যাটমিক এনার্জি পেতে চলেছে। তাই ঠিক করলো আগে আটকাও। নিজেদের দেশে ভারতীয় সায়েন্টিস্টের শারীরিক কিছু হলে হইচই পড়ে যাবে, দেশে ফেরার পর হয়তো বাকি কাজটা করত। জে বি মুখার্জি ঘচাংফু। তাহলে জনের কাছ থেকে যে 4 জনের নাম পাওয়া গেছে, 4 জনই কি বিজ্ঞানী? হ্যাঁ, যথেষ্ট নামী এবং দামি। তবে আমার ধারণা এর পরের লেভেলের খোঁজ পুলিশ আর পাবে না। পাবে না? না, FBI তদন্তের ভার নেবে, তারপর একদিন হঠাৎই 4 জনই গায়েব হয়ে যাবে। সাংঘাতিক হিংস্র এরা। আসলে কি জানিস, এই সময় লিফট থেকে নেমে লাউঞ্জে তরুণী নার্স এসে দাঁড়ালেন। মে আই নো হু ইজ প্রফেসর মুখার্জি? যোগু মামা উঠে দাঁড়ালেন। বি সিটেড প্লিজ। প্রফেসর দেবকে খাওয়ানো হচ্ছে, আর একটু ওয়েট করুন, আমরা ডেকে নিয়ে যাব। কেমন আছেন উনি? মাচ বেটার, র্যাপিডলি ইমপ্রুভিং। কথা বলছেন আস্তে আস্তে, আপনাদের সঙ্গে দেখা করার জন্য ছটফট করছেন। ওর ভাইপো পিনাকি কোথায়? সকালে এসেছিলেন, কথা বলেছেন। এই তা ধরুন 9টা নাগাদ বেরিয়ে গেছেন। প্লিজ একটু ওয়েট করুন। তরুণী মহিলা লিফটে উঠে পড়লেন। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, আমার মনে হয় এই দেশটার 2টো মুখ আছে। একটা মুখ শান্তির, সহনশীলতার। কালো, সাদা, হলুদ, বাদামি, নানা রঙের, ভাষার, জাতের মানুষ এখানে সুখে শান্তিতে আছে। রাষ্ট্র তাদের ভালো রাখবার জন্য সবসময় চেষ্টা করছে। আর একটা মুখ হিংস্র, সেই মুখটা পৃথিবীর অন্য দেশের দিকে ফেরানো। কোনো দেশকে এরা এগোতে দিতে চায় না, টুকরো টুকরো করে দিতে চায়, যুদ্ধ বাঁধাতে চায়। যেমন ইরাক, আফগানিস্তান, তার আগে রাশিয়া, কিউবা, প্যালেস্তাইন, ভিয়েতনাম। তুমি কি জনকে সন্দেহ করেছিলে? ঠিক সন্দেহ করিনি, পরে সন্দেহটা হলো। আসলে দেখা গেছে যে কোনো অপরাধের কোথাও না কোথাও চিহ্ন থেকে যায়। হ্যালোথেন গ্যাস সিলিন্ডার ডাক্তার বা গবেষক ছাড়া যে কেউ পাবে না। ড্যানিয়েলের সঙ্গীরা প্রাণতোষের শোয়ার ঘর থেকে যখন ওই পোর্টেবল সিলিন্ডার উদ্ধার করে আমাকে দিল, আমি নেড়ে চেড়ে দেখলাম একেবারে নিচে ছোট্ট ইউম্যাসের স্টিকার লাগানো আছে। সন্দেহ করলাম পিনাকিকে, ও রিকুইজিশন করিয়েছে, কিন্তু অঙ্ক মিলছিল না। হ্যালোথেন স্প্রে করবে কেন? তাতে কিন্তু হার্ট অ্যাটাক হয় না। আমাদের সঙ্গে ওর কি শত্রুতা? কাকে মারার জন্য স্প্রে করলো আগের রাতে? একটু থেমে মামা বললেন, পরশু সকালে পিনাকি যখন বলল চাবি পাচ্ছে না, তখন হালকা সন্দেহ হলো। ইউম্যাসের স্টোর থেকে রিকুইজিশন বাইরের কেউ করতে পারবে না। তার আগের দিন আমাকে কিডন্যাপের চেষ্টা হয়েছে, মোটিভটা আন্দাজ করা গেছে। ড্যানিয়েলকে বলে রাখলাম। জনের টেবিলের নিচে ড্রয়ার থেকে পেয়ে গেলাম 2 সেট চাবি। প্রাণতোষের বাড়িটা পকেটে ঢোকালাম, পিনাকির হস্টেলেরটা দিলাম অনন্তবাবুকে। এর মধ্যে টয়লেটের পাশের কম্পিউটার খুলে রবিবারের রিকুইজিশন স্লিপটা দেখতে পেয়ে গেল ড্যানিয়েল। জনের আমায় বাড়ি নিয়ে যাওয়ার আগ্রহ দেখে তার আগেই আমি সব বুঝে গিয়েছি। কিন্তু হ্যালোথেন স্প্রে করলো কখন? কেন? সকালে। ও বন্ধুকে বলে রবার্টকে হয়তো ফিট করিয়েছিল আমাদের ওর বাড়িতে নিয়ে আসতে। 2 দিন আটকে রাখতো, প্রাণতোষ জানতেও পারত না। কিন্তু পিনাকি যখন কাকার হার্ট অ্যাটাকের খবর পেয়ে ব্যাগ ছেড়ে চলে গেল, তখনই ওর মাথায় ওই স্প্রে করার বুদ্ধিটা আসে। স্টোরে রিকুইজিশন পাঠায় এবং ঘন্টা খানিকের মধ্যে প্রাণতোষের বাড়ি এসে ঢোকে। ভুলটা করে ফেলে শোবার ঘরে সিলিন্ডার রেখে গিয়ে। উত্তেজনা, তাড়াহুড়োয় বোধহয় ভুলে গিয়েছিল। ড্যানিয়েল ঠিক ফলো করে জনের বাড়ি পৌঁছে গিয়েছিল। ফলো করবে কেন? জনের ঠিকানা পেয়ে গিয়েছিল ইউম্যাসের প্রিন্ট আউট থেকে। তারপর ওই রোড গাইড যন্ত্রে টাইপ করে ব্যাস। প্লিজ কাম। নার্স ভদ্রমহিলা এবারে এসে দাঁড়িয়েছেন। আমরা লিফটে ঢুকে পড়লাম। ICCU নয়, সুন্দর পরিচ্ছন্ন কেবিন। সেন্ট্রাল অডিও সিস্টেমে মৃদু মিউজিক পাচ্ছে। টিভিও আছে দেখছি। সাদা চাদরে
বুক পর্যন্ত ঢেকে পক্ষ কেস যে ভদ্রলোক আধশোয়া হয়ে আছেন তিনিই প্রফেসর প্রাণতোষ দেব। মামাকে দেখে তার মুখে মিষ্টি হাসি ফুটে উঠল। মামা হাসি মুখে বললেন, গুড মর্নিং মাই ফ্রেন্ড। মর্নিং মর্নিং, বসো। কাল কেমন হলো তোমার লেকচার? খুব প্রশংসিত হয়েছে। অ্যাডভান্স পেটেন্টের কথাও হয়েছে। তবে তার আগে 1 ঘন্টা বিজ্ঞানী শ্রোতারা প্রশ্নে প্রশ্নে আমাকে একেবারে জেরবার করার চেষ্টা করেছে। প্রত্যেকটার জবাব দিতে পেরেছি, এটাই আমার কাছে স্যাটিসফ্যাকশন। তোমার প্রেস্টিজ রাখতে পেরেছি বলো। তুমি পারবে, হ্যাঁ আমি জানতাম। একটু থেমে আবার তিনি ধীরে ধীরে বললেন, এই আজ পিনাকির কাছে জনের খবরটা শুনলাম, মনটা বড় খারাপ হয়ে গেল বুঝলে। এই অনারারিয়াম পায়, তবু টাকার লোভ। ওটাই পৃথিবীর অধিকাংশ মানুষের রোগ। ওসব ছাড়ো, পাস্ট ইজ পাস্ট। তুমি এই রোগটা বাঁধালে কি করে? এদেশে থাকো, নিয়মিত চেক আপ হয়, ধরা পড়েনি? না রে ভাই, হার্টের কন্ডিশন ওয়াজ অ্যাবসলিউটলি গুড, নো ব্লকেজ, নাথিং। এই 1 সপ্তাহ আগেই রুটিন চেক আপ হয়েছিল। তাহলে ভয়, বুঝলে যাবি, প্রচন্ড ভয়। এই জীবনে এমন ভয় আমি কখনো পাইনি। ভয়? কিসের ভয়? কি বলবো বলো তো? বিশ্বাস করবে আমাকে? ভূতের ভয়। হ্যাঁ হ্যাঁ আমি জানি। হ্যাঁ, আমি অশরীরী ডাক নিজের কানে শুনেছি, একবার নয়, বারবার। তুমি শুনেছ? হ্যাঁ, তার আগে বলেনি আমি চোর, ডাকাত, সাপ, খোপ কোনোদিনও ভয় পাই না। একটা ব্যাপারেই আমার দুর্বলতা, ভূতে বিশ্বাস করি না, কিন্তু ভয় পাই ছোটবেলা থেকেই। হস্টেলে থাকতে বন্ধুরা অনেকবার ভয় দেখিয়েছে, মজা করেছে, তারপর বহুদিন কেটে গেছে। এদেশে কখনো কোনো দিনও অশরীরীর ভয় পাইনি। প্রায় 10 বছর এই বাড়িতে আমি একা থাকি। পিনাকি প্রথম এসে মাঝে কয়েক মাস ছিল, তাও প্রায় বছর 5 হয়ে গেল। কিন্তু সেই রাতে অন্ধকারে আমি আধশোয়া অবস্থাতেই টেবিলে নল লাগানো বোতলের দিকে ইশারা করলেন। ড্যানিয়েল এগিয়ে দিল, শোঁ শোঁ করে খানিকটা জল খেলেন, তারপর বললেন, পুরোপুরি ভৌতিক ঘটনা, আমি প্রত্যক্ষদর্শী। অশরীরীর উপস্থিতি টের পেয়েছি, তার ডাক শুনেছি। সে কি ভয়ঙ্কর বিভীষিকা! ওরে বাপরে, আমেরিকান ভূত! অনন্ত সরখেল একেবারে উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। কি ঘটেছিল মনে করে বলো তো ভাই। নো টেনশন। বলছি, তবে বিশ্বাস করা না করা সেটা তোমাদের উপর। শনিবার ডিনার সেরে ভাইপো চলে গেল 10:30টায়। অন্যদিন 11:30টা পর্যন্ত বই পড়ি বা টিভি দেখি। সেদিন 11:45টায় শুয়ে পড়লাম। আমার ঘুম পাতলা, ইনসোমেনিয়া নেই। বিছানায় গেছি, ঘুমিয়েও পড়েছি। তখন ওই কত রাত জানি না, আচমকা বিকট ডাকে ঘুমটা ভেঙে গেল। বিকট ডাক? মাগো! হ্যাঁ, বিকট ডাক। বিকৃত একটা ভাঙা ভাঙা গলায় আমেরিকান প্রোনাউন্সিয়েশনে আমায় ডাকছে। ঘরের মধ্যে দপদপ করে নীল আলো জ্বলে উঠল। ও মাই গড! আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ঘরের মধ্যে কেউ একজন এসে দাঁড়িয়েছে। সে ডাকছে, কাম কাম প্রাণতোষ কাম। তারপর আমার তো অবস্থা বুঝতেই পারছো, একেবারে বিছানায় মিশে গেছি। বেড সুইচটা টিপবো, তারও শক্তি নেই। 5 ডেকে এসে থেমে গেল, আলো আবার বন্ধ হয়ে গেল। তারপর 10 সেকেন্ড পরেই আবার সে আমায় ভাঙা খোনা গলায় ডাকছে, এসে দাঁড়িয়েছে আমার বিছানার পাশে। অনন্তবাবু দরজা ঠেলে বেরিয়ে গেলেন। তুমি দেখেছো কাউকে? ভালো করে ভেবে বলো। হ্যাঁ, তার প্রেসেন্স আমি টের পেয়েছি। সে প্রাণতোষ কাম, বিভৎস গলা,
সঙ্গে সঙ্গে আলো নাড়ছে। সে কি ভয়ঙ্কর ডাক! কাম কাম। তারপর মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। বুকের মধ্যে হাজার হাজার পিন ফুটছে। ঘামছে, শরীর অবশ, চোখ ঝাপসা এক্কেবারে। স্পষ্ট বুঝতে পারছিলাম যে সে আমায় বাঁচতে দেবে না। আমি মরে যাচ্ছি। কখন কিভাবে যে SOS ফোনটার বোতাম টিপেছি জানি না। একটু থেমে প্রাণতোষবাবু আবার বললেন, বাড়িটা আমায় বিক্রি করে দিতে হবে। ও বাড়িতে আর থাকতে পারবো না। এখন দাম পাবো না, রিসেশন চলছে, কিচ্ছু করার নেই। বাড়ির কথা ভাবলেই সেই রাতের ফবিটা ফুটে ওঠে। শিউরে উঠছি। কুল ডাউন প্রাণতোষ, এখনই অত দূর পর্যন্ত ভাবার দরকার নেই, একটু ভাবতে দাও। ভাবা ভাবির কিছু নেই। প্রাণ আগে না প্রপার্টি আগে। আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড। জানো, প্রথম যখন সাহেবরা এসে এই ইস্ট কোস্টে সেটেল হলো, তখন রেড ইন্ডিয়ান ট্রাইবদের সঙ্গে ওদের মারামারি লেগে থাকতো। দুই পক্ষই মরত। এসব জায়গায় কত যে ডেড বডি কবর দেয়া হয়েছে আমি শিওর তাদেরই কোনো একটা অতৃপ্ত আত্মা এসে তোমাকে ধরেছে প্রায় 400 বছর পরে। প্রাণতোষ, তুমি একজন সায়েন্টিস্ট, বি লজিক্যাল অ্যান্ড প্রাগম্যাটিক। এনিওয়ে, আমার দু একটা প্রশ্নের উত্তর দেবে? বলো। তোমার এই ভূতের ভয় পাওয়া আর কেউ জানে? না, এদেশে কেউ জানে না। তবে দেশে বাড়ির আত্মীয় স্বজনে জানে। দাদা দিদি ঠাট্টাই আর কেউ করেছে এক সময়, এখনো দেখা হলে বলে। এর মধ্যে কেউ দেশ থেকে এসেছিল? মাস দুয়েক আগে দিদি জামাইবাবু এসেছিলেন প্রথমবার বেড়াতে। আমি টিকিট কেটে পাঠিয়েছিলাম। প্রায় মাসখানেক ছিলেন। খুব মজা আড্ডা আর কি হয়েছিল সেই কদিন। তোমার এই ভূত দুর্বলতা নিয়ে কথা হয়েছিল? হ্যাঁ, দিদি ঠাট্টা করে বলেছিল, তুই এত বড় বাড়িতে একা থাকিস কি করে? দেশে লাইট নিভিয়ে ঘুমোতে পারিস না, এখনো তোকে ভূতে ধরেনি? আমি বলেছি, আমেরিকা অনেক সিভিলাইজড, তাই ভূত সব অন্য দেশে চলে যায়। দ্বিতীয় প্রশ্ন, তোমার বাড়ির চাবির এক্সট্রা সেট আর কারো কাছে আছে? না, আমার পিনাকির আর মার্গারেটের কাছে ট্রিপ্লিকেট সেট ফর ইমার্জেন্সি। হ্যাঁ, ওই সেটটা দিয়েই আমি ঢুকেছিলাম প্রথম দিন। অনেক জেরা টেরার পরে এবং গ্যাসের খপ্পরে পড়েছিলাম। মার্গারেট খুব ভালো, তেমনই কড়া আবার। কনফার্ম না হলে ঢুকতেই দেয় না। কেন, পিনাকি? সেও তো এই কদিন তোমার জন্য দিনরাত হসপিটালে পড়ে থেকেছে। হ্যাঁ, ছেলেটা। ঠিক আছে, তুমি রেস্ট নাও। চলো ড্যানিয়েল, প্রফেসর দেবের বাড়িতে আরেক দফা খানা তল্লাশি করে আসি। স্যার প্লিজ, যাওয়ার পথে আমায় সঞ্জয়বাবুর বাড়ি নামিয়ে দিন। সঞ্জয়দের বাড়ি? মানে উডস্টারে? আপনি আমাদের সঙ্গে যাবেন না? না স্যার, আমারও হার্ট অ্যাটাক হয়ে যাবে স্যার। কি সাংঘাতিক সাহেব ভূতের বাড়ি, ভাবলেই শরীর অবশ হয়ে যাচ্ছে স্যার। যাব না স্যার। আপনি একা সঞ্জয়দের বাড়িতে থাকতে পারবেন তো? একা? হ্যাঁ, একা। কারণ সঞ্জয় টিনা এখন ইউম্যাসে, তৃষা গেছে বাংলা পড়তে। বাড়িতে কিন্তু কেউ নেই। তা হোক স্যার, তবু ওই ভুতুরে বাড়ির চেয়ে অশরীরীরা কি আর এক জায়গায় থাকে অনন্তবাবু? সূক্ষ্ম শরীর যেখানে ইচ্ছে চলে যেতে পারে 1 সেকেন্ডে। ওরা যদি সত্যি আপনাকে ধরতে চায়, তবে উডস্টারে গিয়ে আপনি বাঁচতে পারবেন একেবারে একা। অত বড় বাড়ি, কেউ কোথাও নেই। ওরে বাপ স্যার, আপনি আমার ভয় দেখাচ্ছি না, যুক্তি দেখাচ্ছি। মানা না মানা আপনার উপরে। এখানে আমরা সবাই আছি, ওখানে আপনি একেবারে একা। আর একবার ভেবে দেখুন। অনন্ত সরখেল কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর কুঁই কুঁই করে বললেন, ঠিক আছে স্যার, তবে আমি বাড়ির ভেতরে ঢুকছি না। কি বিপদ, কি বিপদ। তারপর গুম মেরে গেলেন। যোগু মামা বললেন, বুঝলে ড্যানিয়েল, যা কিছু লুকিয়ে আছে ওই ঘরের মধ্যে। আর শিওর স্যার? ওই দিন সকালেই পিনাকে ডুপ্লিকেট চাবি দিয়ে জন ঢুকেছিল। সে ঢুকেছিল নিজের কাজ সারতে। তার সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা ছিল আমাকে আটকানো।
আমি যাতে হার্ভার্ডে ঠিকমতো সময়ে পৌঁছতে না পারি। তার সঙ্গে প্রাণতোষের হার্ট অ্যাটাকের কোনো সম্পর্ক নেই। আমার বিশ্বাস হয় সত্যি সেই রাতে প্রাণতোষকে ভূতে ধরেছিল, নয় তাকে ভয়ে দেখিয়ে মারতে চাওয়া হয়েছিল। মারতে চাওয়া হয়েছিল কেন? সবচেয়ে স্ট্রং মোটিভ হচ্ছে সম্পত্তি। প্রাণতোষ এখনো পর্যন্ত বায়োটেকনোলজিতে প্রায় 15টা ইনভেনশন করেছে, সবগুলোই পেটেন্টেড। প্রতি বছর ডলারে হিউজ রয়্যালটি পায়। তাহলে তুমি কি বলতে চাইছো? এখনো কিছুই বলতে চাইছি না। লেটস গো অ্যান্ড ইনভেস্টিগেট। গাড়ি এসে থামল প্রাণতোষ দেবের বাগান ঘেরা বাড়ির সামনে। আর একটা গাড়ি দাঁড়িয়েছিল। সেই গাড়ি থেকে বিরাট চেহারার যে কৃষ্ণাঙ্গ মানুষটি নেমে ড্যানিয়েলকে স্যালুট দিল, তাকে আমি চিনি। প্রথম দিনও সে ছিল সঙ্গে। বাড়ির সামনে আরও 4 জন সাদা পোশাকের পুলিশ দাঁড়িয়েছিল। তারা দ্রুত নিজস্ব চাবি দিয়ে বাড়ি খুলে দিল। অনন্তবাবু বাগানে আছেন, ভেতরে ঢোকেননি। কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠছি। প্রাণতোষ বাবুর মুখে শোনার পর থেকে সত্যি একটু ছমছম করছিল শরীর। আমরা সেদিন বেরিয়ে যাবার পরে আর কেউ ঢোকেনি নিশ্চয়ই? আমরা এখন শোয়ার ঘরে। কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ স্যার। গুড। পর্দাগুলো সরিয়ে দাও, আলো আসুক। তীক্ষ্ণ চোখে মামা তাকিয়ে আছেন। কোমরে হাত, বিছানা কিছুটা এলোমেলো, ব্ল্যাঙ্কেট চাদর সবই তো দেখছি ঝুলে পড়েছে খাটের এক পাশে। বালিশটা কুঁচকি আছে। জানলার দিকে মাথা রেখে প্রাণতোষ শুতেন। দরজার বাম দিকে টিভি, শুয়ে শুয়ে দেখা যায়। খাটের পাশে বক্সে একটা রিমোট, মোবাইল ফোন, একটা নোটপ্যাড, পেন। মামা ফোনটা তুলে নিলেন। এখনো চালু, মিসড কল দেখা যাচ্ছে। টেপাটেপি করছেন। কল্পনা করার চেষ্টা করছি সে রাতে ঠিক কী ঘটেছিল এখানে। আবার একবার আমার গা কেঁপে উঠল। আলো জ্বলছে তপ করে। কেউ ভাঙা বিকৃত কণ্ঠে বলছে। টিভির নিচে ক্যাবিনেটের সাউন্ড সিস্টেম, সেটা বন্ধ। উপরে ছোট্ট ডিভিডি প্লেয়ার, সেটাও বন্ধ। ঘরের উপরের 2 কোণে 2টো বড় সেলফে সাউন্ড বক্স রয়েছে। তার নিচে দুদিকে আরও একটা করে তাক। একটায় সুদৃশ্য ইলেকট্রনিক ঘড়ি, টিকটিক করে আওয়াজ চলছে। অন্যদিকের তাকে কাঁচের ফুলদানি দেখতে পাচ্ছি। সিনথেটিক একগুচ্ছ রঙিন ফুলের ঝাড়। ড্যানিয়েলের অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাবিনেট খুলে দেখছেন। ঘরে আর কিছুই নেই। মেঝেতে একজোড়া স্লিপার, তাও একটু দূরত্বে আছে। এখান থেকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছিল অচেতন প্রফেসরকে। যোগু মামা দেখছেন ঘড়িটাকে, উল্টে পাল্টে, তারপর রেখে দিলেন। টিভির পাশে সাউন্ড সিস্টেমের রিমোট দেখলেন। অফিসার চালিয়ে দিলেন। অমনি দুদিকে সাউন্ড বক্সে বেজে উঠল। সত্যি আমার যেন কাঁটা দিয়ে উঠল পুরো শরীরে। পৃথিবীর এই অন্য প্রান্তেও বাঙালির অবসরের সঙ্গী রবীন্দ্রনাথ। এই গানগুলি সিডিতে শেষ শুনেছিলেন প্রাণতোষ। ঘটনার সঙ্গে কি অদ্ভুত মিল না? তবে শনিবার রাতে নিশ্চয়ই নয়। সেদিন সোজা বিছানায় এসে শুয়ে পড়েছিলেন। এসওএস ফোনটা কোথায়? ওটা স্যার রেস্কিউ টিম হসপিটালে জমা দিয়েছে। ওকে। মামা ফুলদানিটা নামিয়ে নিয়েছেন। ফুলগুলো টেনে বের করছেন। কিছু পেয়েছেন নাকি? স্টিকগুলো বের করতেই ঠং করে একটা শব্দ হলো। মামা ফ্লাওয়ার ভাসটা উল্টে দিলেন বিছানার ওপর। আরে, এ তো একটা সেলফোন। মোটা চ্যাপ্টা একটা সেলফোন। সত্যি, কিন্তু বড় পুরনো মডেলের। জলটা উঠে গেছে একেবারে। মামা হাতে তুলে নিয়েছেন ওটা। মাথার কাছে চাপ দিয়ে চালু করার চেষ্টা করছেন, কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাটারিতে চার্জ নেই হয়তো। না, এটা একেবারেই বাতিল ফোন। কিন্তু ফুলদানিতে কেন? ড্যানিয়েল, এই মডেলটা আমাদের খুব চেনা। বলতে বলতে প্রফেসর দেবের চালু ফোনটা তুলে নিয়েছেন। দুটোই এক কোম্পানির। দেখো তো বাড়িতে চার্জার পাও কিনা, থাকা উচিত। দেবব্রত বিশ্বাস তখনও এক নাগাড়ে গিয়ে চলেছেন। দিন স্যার।
অফিসার কোন ঘর থেকে যেন একটা চার্জার নিয়ে এসেছেন। বললেন, চার্জে দিয়ে দিচ্ছি। মামার হাতে চালু ফোনটা। আমরা ড্রয়িং রুমের সোফায় বসে আছি, পাশেই প্লাগ পয়েন্ট। ল্যাপটপের কানেকশন খুলে লাগিয়ে দেওয়া হয়েছে। আমায় দাও, অন করি। অন করলেন মামা। ব্যাটারির দাগগুলো টুকটুক করে উঠছে আর নামছে, চার্জ হচ্ছে, কিন্তু কিন্তু কোনো সিগন্যাল তো নেই। মামা টেপাটেপি করছেন, না সিগন্যাল তো আসছে না। স্ক্রিনে কোনো মোবাইল নেটওয়ার্কের নাম পর্যন্ত ফুটে উঠছে না। বললাম না ওটা বাতিল ফোন। দূর বোকা, ভিতরে সিম না থাকলে শো করতো ইনসার্ট সিম কার্ড। ড্যানিয়েল, ফোনটা খুলে দেখো তো কোন কোম্পানির সিম, নাম্বারটাও লেখা থাকবে। ফোন অফ করে সিম কার্ডটা বের করা হলো। ড্যানিয়েল চোখ কুঁচকে বলল, TNT নেটওয়ার্ক, নাম্বার হচ্ছে, ওহ এত ছোট লেটারে ছাপা। 1 সেকেন্ড স্যার। আমায় বলতে হবে না, তুমি ওদের কাস্টমার কেয়ারে ফোন করো, জিজ্ঞেস করো এই নাম্বারের মালিককে, তার ডিটেলস চাই। পরিচয় দিয়ে বলো লকটা খোলা যাবে কিনা। নিশ্চয়ই ওদের ফোন করে লক করে দিয়েছে। ড্যানিয়েল সিমটা নিয়ে ব্যালকনির কাছে গেল। আজও আকাশ একেবারে মেঘে মেঘে কালো। নিজের সেল থেকে ফোন করছে। মামা ড্যানিয়েলের অ্যাসিস্ট্যান্টকে বললেন, তোমার মোবাইল থেকে সিমটা খুলে এতে ঢুকিয়ে দাও। বিনা বাক্য ব্যয় অফিসার নিজের ফোন বন্ধ করলেন। তারপর পিছন থেকে সিম কার্ড বের করলেন। সেই সিমটি গুঁজে দিলেন ওই ফোনটাতে। ড্যানিয়েল ঘরে ঢুকল। স্যার, এই নম্বরের মালিক লিজা রে, অ্যাড্রেস 138 নিউ ইংল্যান্ড রোড, উরস্টার। ফোনে কোনো ব্যালেন্স নেই। সানডে ওদের ফোন করে বলা হয়েছে মোবাইল ফোনটা হারিয়ে গেছে, তাই নাম্বারটা ইমিডিয়েট লক করে দিতে। যোগু মামা আমার দিকে তাকিয়ে হাসলেন। প্রথমেই কোনো ব্যাপারে প্রিকনসেপ্ট ধারণা করতে নেই। ফোনটা যে বাতিল নয়, বুঝলি তো? ড্যানিয়েল, তুমি পুলিশকে বলো লিজা রে কে ট্রেস করতে। ওকে ধরলেই সব কাহিনী বেরিয়ে আসবে। মনে হচ্ছে শেষ চ্যাপ্টারে এসে গেছি। শেষ চ্যাপ্টার? হ্যাঁ, প্রাণতোষের হার্ট অ্যাটাকের কারণ। দ্যাট মিনস গভীর রাতে অশরীরীর আবির্ভাব। এক কাজ করো, অনন্তবাবু সেই তখন থেকে বাইরে দাঁড়িয়ে আছেন, বৃষ্টি নামলো বলে। এদেশে জ্বর জারি হলে রক্ষা নেই, সোজা অ্যাডমিট করিয়ে দেবে হাসপাতালে। এমনিতেই সোয়াইন ফ্লুর প্যানিক আছে। বুড়োকে আমার কথা বলে ভেতরে রাখো। অনন্ত সরখেল ভয়ার্ত দৃষ্টিতে চতুর্দিক দেখতে দেখতে সোফায় এসে বসলেন। ততক্ষণে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে বাইরে। কি অনন্তবাবু, ভূতের ডাক শুনবেন? না না স্যার, স্যার সত্যি বলছি, আমার হার্ট। আরে মশাই, আমরা তো আছি, আর তেনারা হচ্ছেন শরীরহীন। ভয় দেখাতে পারেন, আর কিছু পারেন না। ড্যানিয়েল। স্যার। বলেছ? ইয়েস স্যার। এবার একটা কাজ করো, তোমার ফোন থেকে তোমার এই কলিগের নাম্বারে একটা ফোন করো তো। ড্যানিয়েল একেবারে হতবুদ্ধির মতো চেয়ে আছে। মামার হাতে চার্জার গুঁজে অবস্থায় বাতিল ফোনটা। বুঝলে না, তুমি ওর নাম্বারে ফোন করলেই এখনই এই নাম্বারটা বেজে উঠবে। করো করো। কয়েক সেকেন্ড, তারপরে শিউরে উঠলাম। ফোনে নীল আলো জ্বলে উঠেছে। সঙ্গে সঙ্গে বেজে উঠল খুনা ভাঙা গলায় এক বিকৃত ডাক। কাম কাম প্রাণতোষ, কাম কাম প্রাণতোষ। একটু থামছে, আবার ডাকছে। নীল আলো দপদপ করে নাচছে। 5 বাজল বোধহয়। 1 মিনিট হতেই সেটা কেটে গেল। করো, আবার করো, সেরাতে যেমন হয়েছিল। বাইরে আকাশ ঝাঁপিয়ে বৃষ্টি নামছে। ঘরের ভেতর একেবারে অন্ধকার। মামার হাতে ধরা ফোন থেকে বিচ্ছুরিত নীল আলো সিলিংয়ে ভুতুড়ে ছায়া নাচাচ্ছে। সেই সঙ্গে ভূতের বিকৃত ডাক বেজে যাচ্ছে। অনন্ত সরখেল আমার হাত চেপে ধরেছেন। কি হলো, এখনো ভয় পাচ্ছেন? বুঝেছেন কি চমৎকার ফন্দিয়াটা হয়েছিল প্রাণতোষকে শেষ করে দিতে। রিংটোনে ভূতের ডাক, কি ভয়ানক। কিভাবে করেছিল জানেন? কোনো হাস্কি মানে খসখসে কণ্ঠী মহিলাকে দিয়ে কথাগুলো বলিয়ে ভয়েস রেকর্ডারে রেকর্ড করিয়েছে।
তারপর কম্পিউটারে ঢুকিয়ে স্পিড কমিয়ে দিয়েছে। ধরুন আগের কালের ওই 78 লং প্লেইং বাজাচ্ছেন 33 স্পিডে। কেমন হতো? ভাঙা ভাঙা কাতরে কাতরে গান বাজতো, গলা বিকৃত হয়ে যেত। ঠিক সেই পদ্ধতি। মামা, প্রাণতোষ বাবুর যে ভূতের ভয় আছে এই কথাটা তো ওনার দাদা দিদিরা ছাড়া আর কেউই জানে না। কেন জানবে না? দিদি জামাইবাবু যখন এসেছিলেন তাঁরা এই বাড়িতে বসেই ওর ভূতের ভয় নিয়ে মজা করে গেছেন। সেই আসরে আর কে ছিল বলো, যে জেনেছে এবং ওকে সরিয়ে দেবার ফন্দি এঁটেছে? তুমি কি? হ্যাঁ, পিনাকি, ওর একমাত্র ভাইপো। প্রাণতোষ কয়েক মাস আগেই উইল করে, ফোন করে আমাকে জানায়। সেই নিয়ে অনেক হাসাহাসি হলো। উইলে একমাত্র লিগ্যাল হায়ার পিনাকি দেব। পিনাকিকে নিশ্চয়ই কথায় কথায় প্রাণতোষ এটা জানিয়েছিল। তারপর থেকেই পিনাকির মাথাটা খারাপ হয়ে যায়। কাকার এত বিরাট সম্পত্তি, তাছাড়া প্রাণতোষ সর্বশেষ যে রিসার্চ করছিল গরু এবং মৌমাছির জিনের সংমিশ্রণ, সেই রিসার্চের ভবিষ্যৎ নিয়ে জনের মতো পিনাকিরও গভীর অবিশ্বাস ছিল। ধরে নিয়েছিল এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং অসম্ভব। কিন্তু কাকাকে ও যতটুকু চেনে জানে কাকা হাল ছাড়বেন না। ইউনিভার্সিটি গ্র্যান্ট বন্ধ হয়ে গেলেও নিজের খরচে চালিয়ে যাবেন। অর্থাৎ যে সম্পত্তি তিলে তিলে পাহাড় হয়েছে কমতে শুরু করবে। তার আগেই যদি কাকাকে সরিয়ে দেওয়া যায় তাহলে সব দিক দিয়েই ওর পক্ষে মঙ্গল। পায়ের উপর পা তুলে বসে খেলেও সুদের টাকাতে আজীবন আরামে চলে যাবে। প্রতি বছর রয়্যালটিও আসবে। মামা, আমার মনে হয় পিনাকি কোনো খারাপ সংসর্গে পড়েছে। হয়তো ওর ইয়ার দোস্তরা এসব বুদ্ধি দিয়েছে। হতে পারে। লিজা রেকে পুলিশ জেরা করলে সব বেরিয়ে আসবে। অবশ্য সে মেয়েটি যে খারাপ এখনই বলা যাচ্ছে না। পিনাকি হয়তো তাকে বলেছে ওর কোনো বন্ধু বেড়াতে এসেছে দেশ থেকে, যদি এক্সট্রা সিম থাকে কয়েকদিনের জন্য দিতে। এরকম আমরাও করি হরবখত। টেম্পোরারি সিম অনেক সময়ই পরিচিত জনকে দিই। ড্যানিয়েলের ফোনটা এই সময় বেজে উঠল। Yes, good. Arrest her and bring him here. Yes, note down this address. ফোন ছেড়ে দিয়ে ও বলল, স্যার, লিজাকে পুলিশ ধরে ফেলেছে, এখানে নিয়ে আসতে বললাম। স্যার, আপনি ডিটেকটিভ না সায়েন্টিস্ট? আমি সত্যি বলছি, জাস্ট কনফিউজড। একটা কথা স্যার, পিনাকি যে এই প্ল্যান করেছিল আপনি শিওর হলেন কি করে? এই দেখো। যোগু মামা হেসে প্রাণতোষ বাবুর মোবাইলটা বাড়িয়ে ধরলেন, বললেন, এতে রবিবার ভোর 4টে থেকে 4:30-র মধ্যে পিনাকি নিজের ফোন থেকে 4 বার ফোন করেছিল। 4 বারই বেজে বেজে কেটে যায়, নো রিপ্লাই। ওই ভোর রাতে কেন করবে? করেছিল এটা জানতে যে কাকা উপরে চলে গেছে কিনা। নট আনসার হওয়ায় নিশ্চিত হয়ে যায় কাকা শেষ। তখন ও ওয়েট করছিল আশেপাশের প্রতিবেশীরা কখন খবরটা দেয়। কিন্তু ওর লাক খারাপ। সেন্ট ভিনসেন্ট হসপিটাল থেকে 8টায় খবর আসে প্রাণতোষ অ্যাডমিটেড, বেঁচে আছে। তখনই নিশ্চয়ই লিজাকে জানায় ফোনটা হারিয়ে গেছে, নাম্বার লক করে দিতে। কিন্তু মামা, এতে ধরা পড়ার চান্সগুলো কিন্তু ছিল। প্রাণতোষ মারা গেলে কিছুই থাকতো না। হার্ট অ্যাটাকে যে কোনো মানুষ মারা যেতে পারে। আর আমরা আসছি ও জানে, সাক্ষীও থাকতো। দেশেও কেউ প্রাণতোষের মৃত্যু নিয়ে কোনো সন্দেহ করতো না। যা করেছে ভেবে চিন্তেই করেছে। স্যার, তাহলে পিনাকিকে অ্যারেস্ট করি? একটু দাঁড়াও, প্রাণতোষের সঙ্গে একটু কথা বলে নি। ওর একমাত্র ভাইপো, 2-4 দিন যাক, ওয়েট অ্যান্ড সি। ওর উপর নজর রাখো। এদেশ থেকে পালিয়ে যাবে কোথায়? বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। ঘরের মধ্যে হঠাৎ যেন পিন পড়া নিস্তব্ধতা নেমে এসেছে। সবাই চুপ। শোয়ার ঘরের সাউন্ড সিস্টেম থেকে একের পর এক ভেসে আসছেন স্বয়ং রবীন্দ্রনাথ, দেবব্রত বিশ্বাসের গলায়। শেষ হলো আজকের গল্প অন্ধকার ভালো নয়। নারেশন বাই শুভঙ্কর দেবনাথ, যোগু মামা রাজা ভট্টাচার্য, অনন্ত সরখেল সৌরভ সাহা, টুকলুর মা রুবিনা, ভদ্রমহিলা এবং টিনা মাসি, শ্রাবস্তী, রবার্ট, সুপার এবং পলাশ, বিপুল, মিন্টু, অভিক, মার্গারেটের চরিত্রে পিয়ালি, ড্যানিয়েল, পার্থ, ব্ল্যাক অ্যাসিস্ট্যান্ট আসঞ্জন,
সঞ্জয়, ঋদ্ধি, পিনাকি এবং যুবক মৈনাক, প্রাণতোষ, সৌভিক, ঝনের চরিত্রে বুবাই, পুলিশ রৌনক, নার্সের চরিত্রে অধ্যায় এবং ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বিপুল। স্ক্রিপ্টেড বাই শুভঙ্কর এবং আসঞ্জন। পোস্টার ডিজাইন রৌনক। বিশেষ ধন্যবাদ পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেডকে। গল্পের সূত্রধার আমি শুভঙ্কর। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। শুভরাত্রি।